সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে মিট দ্য মাইন্ডের আরেকটি এপিসোড শুরু করছি। বেসিক্যালি আজকের সেশনটা হচ্ছে গতকালকের সেশনের ফলো আপ। সো আমরা প্র্যাকটিক্যাল বায়োইনফরমেটিক্স কোর্স করছি। আলোচক হিসেবে আছেন ডক্টর মোকাররম হোসেন ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে। সো গতকালকে আমরা কিছু বেসিক কথাবার্তা শিখেছিলাম যে বায়োইনফরমেটিক্স এর টুলের ব্যবহার নিয়ে, এবং একটা পেপার আমাদেরকে মোকাররম হোসেন দেখিয়েছিল। আজকে সেই পেপারটার কিছু ডেটা কিভাবে জেনারেট করতে হয় সেটা আমরা তার কাছ থেকে হাতে কলমে শিখব। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন তিনজন, ইমতিয়াজ, তারেকুল এবং নাফিজ। তার মধ্যে ইমতিয়াজ এবং তারেক দুজনেই, ইমতিয়াজ পিএইচডি করছেন সেকেন্ড ইয়ারে, রাইট? জি। তারেকুল ইসলাম মাস্টার্স করতেছি স্যার। সেকেন্ড সেমিস্টার শেষ হয়েছে, মানে ফার্স্ট ইয়ার ধরতে গেলে সেকেন্ড ইয়ার শুরু করছেন। ওকে, আর নাফিজ আমিনগরে আছে নাকি? আচ্ছা, ওকে, নাফিজের ভিডিও পজ হয়ে গেছে। আমার মনে হয় আমি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সো আমি ফ্লোর ডক্টর মোকাররম হোসেনকে রেখে দিচ্ছি। মোকাররম হোসেন, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। গতকালকের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তো গতকালকে আমরা আমাদের সেশনে আসলে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা সিকোয়েন্স ডেটা কিভাবে আমরা ইউজ করতে পারি বা কি ধরনের ইনফরমেশন আমরা সেখানে পেতে পারি। যদিও পুরো ফিল্ডটা অনেক ভাস্ট এবং এখানে আসলে অনেক কিছু করার সুযোগ আছে। আমার নিজের এক্সপার্টিজের যে জায়গাটা জেনোমিক্স, এবং জেনোমিক্স ইউজ করে ইনফেকশাস ডিজিজ ডিনামিক্স বের করা, সেখান থেকে আমি দুটো পেপার দেখিয়েছিলাম। যে পেপারে আমি মূলত হাইলাইট করার চেষ্টা করেছিলাম যে সিকোয়েন্স ডেটা ইউজ করে আমরা কিভাবে তথ্য বের করে নিয়ে আসতে পারি, কিভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি। একটা পেপার ছিল হচ্ছে জাপান থেকে, আরেকটা পেপার ছিল আমাদের নিজস্ব ঢাকার অ্যাপোলো হসপিটালে ডেঙ্গি রোগীদের উপর সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে। তো আমি আসলে ডেঙ্গি ভাইরাসটাকে সিলেক্ট করেছিলাম। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে ডেঙ্গি ভাইরাসটা প্রেভ্যালেন্ট, প্রতি বছরই আমরা রোগী দেখতে পারি ডেঙ্গি ভাইরাসের ক্ষেত্রে। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা একটা লিস্ট করে প্রতি বছরই বা কিছু দিন পর পর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফেকশাস ডিজিজ কোনগুলো বা কোন ভাইরাসগুলো বা কোন প্যাথোজেনগুলো আমাদের আসলে খেয়াল রাখা উচিত। তো ডেঙ্গি ভাইরাসটা রিসেন্ট বছরগুলোতে এই লিস্টে সবসময় আসছে। ইবোলা, HIV এগুলোর পাশাপাশি ডেঙ্গি ভাইরাসটাও কিন্তু আসছে। কিন্তু যেহেতু ভাইরাসটা মেইনলি ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে ছড়ায় এবং তথাকথিত উন্নত দেশগুলোতে সাধারণত খুব বেশি দেখা যায় না, পাশ্চাত্য দেশগুলোতে, সেহেতু ডেঙ্গি ভাইরাসটা নিয়ে খুব বেশি কথাবার্তা আমরা গ্লোবালি শুনি না। কিন্তু আফ্রিকা এবং এশিয়া, সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু এই রোগটা খুবই প্রবলভাবে প্রতি বছর আসে এবং অনেক বেশি আমাদের পাবলিক হেলথ একটা কনসার্ন কিন্তু তৈরি করে এবং এর গ্লোবাল ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। তো সেই জন্য আসলে আমরা ডেঙ্গি ভাইরাসটাকে চুজ করেছিলাম। গতকালকে আমি বলেছিলাম শেষ করার আগে যে আমরা আমাদের যে পেপারগুলো, সেই পেপারগুলোর একটা পেপার, আমাদের বাংলাদেশি যে পেপার, সেই পেপারের ডেটাগুলো নিয়ে আমি একটু অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব। তারা যে অ্যানালাইসিসগুলো করেছে সেই অ্যানালাইসিসগুলোই আমি করার চেষ্টা করব। একটা এখানে টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি কালকে রাতে যখন NCBI এ এই এক্সেপশনস গুলো দিয়ে ডেটাগুলো ডাউনলোড করার চেষ্টা করছিলাম, যেহেতু এখানে অনেকগুলো ডেটা, একটা একটা করে ডেটা না নিয়ে আমি সবগুলো একসাথে ডেটা পুল করার চেষ্টা করেছিলাম এন্ট্রেস ইউজ করে। ওদের যে ইন্টারফেসটা আছে সেখানে আমি এরর দেখাচ্ছিল, আমি ওই ডেটাগুলোকে জেনারেট করতে পারিনি। তো আমি আসলে একটু অল্টারনেটিভ চিন্তা করছি। আমি এক্স্যাক্টলি ওই ডেটাটা হয়তো পাইনি, বাট আমি ডেঙ্গি ওপরই ডেটা নিব, অন্য একটা জায়গা থেকে আমি ডেটা কালেক্ট করব এবং একই অ্যানালাইসিস গুলোই আমি করব। হয়তো একটু ভিন্ন হবে রেজাল্টের ক্ষেত্রে, বাট মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসলে একই রকম থাকবে। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি এবং আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি ডেটাগুলোকে কালেক্ট করলাম। ডেটাগুলোর আমি বলেছিলাম যে আমাদের কিছু কোয়ালিটি কন্ট্রোল, কিছু ডেটার উপর ম্যানিপুলেশন করতে হয়, এডিট করতে হয়, যাতে আমরা পরবর্তী অ্যানালাইসিস গুলো করতে পারি। সেটা আমি কিভাবে করলাম এবং তারপরে আমি মূলত তিনটা টুল আমি দেখাবো। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল, একটা হচ্ছে ট্রি বিল্ডিং টুল, ফাইলোজেনেটিক ট্রি জেনারেশন টুল, এবং আরেকটা আমি দেখাবো কিভাবে আমরা ডেটেড ট্রি তৈরি করতে পারি, যেখান থেকে আমরা আসলে ইনফরমেশন পেতে পারি যে ওই ইনফেকশনস গুলো আসলে কবে থেকে শুরু হয়েছে বা
কিভাবে তারা রিলেটেড। তো আমি প্রথমে আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি পেপারগুলোকে আগে দেখাই। এটা আমাদের প্রথম পেপার ছিল যেটা জাপানের উপর ভিত্তি করে, এবং তারা দেখিয়েছিল যে কিভাবে তারা বের করতে পারে ইম্পোর্টেড কেসের ক্ষেত্রে ট্রাভেলাররা কোন কোন দেশে ট্রাভেল করেছিল এবং কোন দেশ থেকে তারা ডেঙ্গি ভাইরাসে ইনফেক্টেড হয়ে জাপানে এসছে। আরেকটা আমাদের পেপার ছিল যেটা বাংলাদেশের উপর, এবং সেখানে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে শুধুমাত্র সিকোয়েন্স ডেটা ইউজ করে আমরা কি ইনফরমেশন পেতে পারি। এবং এখানকার পেপারটার যে সামারিটা ছিল সেখানে বলা হয়েছিল যে আমরা এখন অনেক বেশি 2009 পর্যন্ত ডেঙ্গি ভাইরাস 3 অনেক বেশি প্রেভেলেন্ট ছিল। ইদানিং আমরা অনেক বেশি ডেঙ্গি ভাইরাস সেরোটাইপ 2 পাচ্ছি, এবং 2 এর মধ্যে আমরা কসমোপলিটন এই জেনোটাইপটা অনেক বেশি পাচ্ছি। তারা এটাও দেখিয়েছিল যে ডেঙ্গি ভাইরাস সেরোটাইপ 3 যেটা ডেঙ্গি 3 যেটা সেখানেও তার জেনোটাইপিক একটা শিফট হয়েছে। ডেঙ্গি জেনোটাইপ 1 থেকে এখন অনেক বেশি আমরা 2 দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলছিলাম, আমি জেনব্যাংক থেকে এন্ট্রান্স ইউজ করে এই ডেটাগুলো জেনারেট করার ক্ষেত্রে আমি এরর পাচ্ছিলাম। তো আমি যেটা করেছি সেটা হলো আমি আরেকটা ডেটাবেস ইউজ করেছি, যে ডেটাবেসটার নাম হচ্ছে ভাইরাস ভ্যারিয়েশন ডেটাবেস। এটাও এনসিবিআই এর। সিম্পলি আমরা যদি সার্চ করি ভাইরাস ভ্যারিয়েশন এবং তারপর ডেঙ্গি, এটা দিয়ে আমরা গুগলে সার্চ করি, নর্মালি ওরা সরাসরি আমাদেরকে ওদের ওয়েবসাইটটাতে নিয়ে যায়। এবং আমরা এখানে ক্লিক করে যদি যাই, আমরা দেখবো যে ওদের একটা পোর্টাল আছে, যে পোর্টালটা হচ্ছে ডেঙ্গি ভাইরাসের জন্য ওদের একটা ডেটাবেস। পার্থক্যটা হচ্ছে যখন আমরা জেনব্যাংক চিন্তা করি, এটা একটা পাবলিক ডেটাবেস, যে কেউ এখানে সিকোয়েন্স সাবমিট করতে পারে, এটা পরবর্তীতে কিউরেটেড হয়। বাট কিউরেটেড হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু অথর বা যিনি এই সিকোয়েন্সগুলোকে কালেক্ট করেছেন তিনি যেভাবে সিকোয়েন্সগুলোকে রাখেন ঠিক সেভাবে সিকোয়েন্সগুলো থাকে। এই রিসোর্সটা, ভাইরাস ভ্যারিয়েশন রিসোর্সটা, এটা তুলনামূলকভাবে অনেক বেশি কিউরেটেড, এবং এখানে অনেক বেশি ইনফরমেশন গুছিয়ে রাখার সুযোগ থাকে, যে কারণে হয়তো সিকোয়েন্সের পরিমাণটা এখানে কম, কিন্তু যে সিকোয়েন্সগুলো আমরা পাই তারা হাই কোয়ালিটি সিকোয়েন্স, এবং আমরা ওদেরকে অনেক বেশি রিলাই করতে পারি। তো এখানে আমি যদি সিলেক্ট করতে চাই আমার সিকোয়েন্সগুলো, আমি এখান থেকে প্রোটিন সিকোয়েন্সগুলোকে সিলেক্ট করতে পারি, অথবা আমি চাইলে এখানে নিউক্লিওটাইড সিকোয়েন্সও আমি সিলেক্ট করতে পারি। শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্সগুলো আমাকে এখানে দেখাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ডেঙ্গি ভাইরাসের যে জেনোম স্ট্রাকচারটা সেটা এখানে দেওয়া আছে। এখানে আমার আনট্রান্সলেটেড রিজনস গুলো আছে, আর এখানে আমার 10টা জিন আছে, সেখানে ক্যাপসিড, মেমব্রেন, এনভেলপ, এই জিনগুলো এখানে আছে। তো আমি একটা পার্টিকুলার সেরোটাইপ যদি আমি সিলেক্ট করি, আমি যদি 3 সিলেক্ট করি, যেহেতু বাংলাদেশে 3 সার্কুলেটেড হয়, এবং আমি যে কোনো ডিজিজ যদি সিলেক্ট করি, আমি যে কোনো হোস্ট সিলেক্ট করতে পারি, অথবা আমি শুধু হিউম্যান নিয়েও কাজ করতে পারি। রিজিয়নের মধ্যে আমি যদি এনি দেই, তাহলে পুরো পৃথিবীর সমস্ত সিকোয়েন্সগুলো আসবে। হয়তো অনেক বেশি সিকোয়েন্স আসবে, যেটা আমাদের জন্য এই মুহূর্তে কাজ করাটা একটু সময় সাপেক্ষ হবে। আমি শুধু এশিয়া সিলেক্ট করে দেখতে পারি যে কতগুলো সিকোয়েন্স আসে। আমি এনভেলপ সিকোয়েন্সটা চাই, আমি চাই ওই সিকোয়েন্সগুলো যেখানে অবশ্যই এনভেলপ সিকোয়েন্সগুলো আছে, এবং আইসোলেশন সোর্সের ক্ষেত্রে আমি এনে দিলাম, আমি কোনো স্পেসিফিক কোনো কিছু দিলাম না। আমরা চাইলে কালেকশন ডেট বলে দিতে পারি, যে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আমরা সিকোয়েন্সগুলো দেখতে চাচ্ছি, অথবা আমরা রিলিজ ডেটও কিন্তু সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে কোন সময়টাতে এই সিকোয়েন্সটা জেন ব্যাংকে সাবমিট করা হয়েছে। বাট আমি কোনো রকম এখানে সিলেকশন দিচ্ছি না, আমি সব সিকোয়েন্সগুলো দেখতে চাচ্ছি। এখানে অ্যাডিশনাল ফিল্টার সিলেক্ট করার একটা সুযোগ আছে, এবং এখানে বলছে যে কোনো ল্যাবরেটরিতে যেই স্ট্রেনগুলোকে আইসোলেট করা হয়েছে, ভাইরাসগুলোকে আইসোলেট করা হয়েছে, সেটা ইনক্লুডেড হবে। ভ্যাকসিন তৈরি করার জন্য যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো, হয়তো ভ্যাকসিনের সিকোয়েন্সগুলো এটা কনজুগেট সিকোয়েন্স, এটা হয়তো অরিজিনাল ভাইরাস সিকোয়েন্স না, ল্যাবরেটরিতে তৈরি করা। কিছু এনভায়রনমেন্টাল আইসোলেট হতে পারে, সেগুলো আসতে পারে হচ্ছে ভেক্টর থেকে, মশা থেকে আইসোলেট করা। তো আমি আসলে শুধুমাত্র ভ্যাকসিনটাকে এক্সক্লুড করে দিচ্ছি, কারণ সেটা যেহেতু নর্মালি কিমেরিক সিকোয়েন্স হয়, অরিজিনাল সিকোয়েন্স হয় না। আমি যদি এখন অ্যাড কোয়েরি করি, ও যেটা করবে সেটা হচ্ছে সিকোয়েন্সগুলোকে সার্চ করবে ওর ডেটাবেস থেকে, এবং আমাকে একটা লিস্ট দিবে, যে লিস্টের মধ্যে বলা থাকবে যে আমি কোন সিকোয়েন্সগুলো পেয়েছি। এখানে যেমন বলা হয়েছে যে আমরা শুধুমাত্র টাইপ 3 সিকোয়েন্স দিচ্ছি, যে কোনো ডিজিজ হিউম্যান হোস্ট থেকে আমরা সিলেক্ট করার চেষ্টা করেছি। আমাদের রিজিয়নটা হচ্ছে এশিয়া, এবং আমরা চাচ্ছি যে আমাদের এনভেলপ রিজিয়নটা যাতে ওখানে অবশ্যই থাকে। এখানে আমরা দেখছি যে আমাদের 508টার মতো সিকোয়েন্স এসছে শুধুমাত্র এশিয়া থেকে, এবং টাইপ 3 এর। আমি শুধুমাত্র
ওই সিকোয়েন্সগুলোকে সিলেক্ট করছি যারা ফুল লেন্থ, তার মানে ফুল জিনোমটা আমি পাচ্ছি। আমি চাইলে আইডেন্টিক্যাল সিকোয়েন্সগুলোকে আমি রিমুভ করতে পারি, শুধুমাত্র একটা সিকোয়েন্স রাখবো। এবং এখানে ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে ডেটাবেজের মধ্যে যদি একই রকম অনেকগুলো সিকোয়েন্স থাকে এক্স্যাক্টলি সেম, ওরা ওল্ডেস্ট সিকোয়েন্সকে ওরা নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আমার সিকোয়েন্সের সংখ্যা কিছুটা কমে গেছে, এখন আমি 451টা সিকোয়েন্স পাচ্ছি। এখানে আমি বলতে পারি যে আমি যে সিকোয়েন্সগুলো চাই সেই সিকোয়েন্সগুলো ডাউনলোড করার সময় আমাকে শুধুমাত্র নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলো একটা পার্টিকুলার ফাইল ফরম্যাটে, আমরা জানি যে সিকোয়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ফরম্যাট হতে পারে, আমরা ফার্স্ট এ বা ফাস্তা যেভাবে আমরা বলি না কেন সেই ফরম্যাটে আমি সিকোয়েন্সগুলোকে ডাউনলোড করতে চাচ্ছি। আমি যদি এখন এখানে ক্লিক করি, ওরা যেটা করবে সেটা হচ্ছে এই সমস্ত সিকোয়েন্সগুলোকে একসাথে করে একটা সিঙ্গেল ফাইল করে ডাউনলোড করবে, যেটা আমার এখানে ডাউনলোডের মধ্যে আমি দেখতে পাচ্ছি। যে ফাইলটার নাম হচ্ছে fasta.fa। সিকোয়েন্সটা দেখতে কেমন সেটা আমি একটা পার্টিকুলার সফটওয়্যার ইউজ করে দেখতে পারি। আমি এখানে যে সিকোয়েন্স দেখার জন্য যে ভিউয়ারটা ইউজ করছি সেটা হচ্ছে সিভিউ। অনেক ভিন্ন রকমের সিকোয়েন্স দেখার সফটওয়্যার আছে, বাট সিভিউটা আমার কাছে মনে হচ্ছে খুবই সহজে ইউজ করার মতো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করে রেখেছি। আমি যদি খেয়াল করে দেখি যে এটা হচ্ছে আমার সেই ফাইলটা, যেই ফাইলটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি। আমি যদি এটাকে সিলেক্ট করে ওপেন করি, এই কাজটা আমি অলরেডি আগে করে রেখেছি, আমি আগের ফাইলটাই দেখাচ্ছি। আমরা দেখবো যে এখানে আমাদের ফাইলগুলোকে কিন্তু দেখা যাচ্ছে। এই ফাইলগুলো হোমোলজি অনুযায়ী সাজানো হয়নি, এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সগুলো আমরা যদি একদম শেষে দেখি, একদম শেষে চলে যায়, আমরা দেখবো যে সিকোয়েন্সগুলোর কিন্তু লেংথ সমান না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সটা অনেক বেশি লম্বা, এই সিকোয়েন্সটা এখানে শেষ হয়ে গেছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে, এবং সিকোয়েন্সগুলো আসলে এই মুহূর্তে হোমোলজি অনুযায়ী সাজানো হয়নি, এটা অ্যালাইনড না। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন করতে হবে। বাট আমি আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু কোয়ালিটি চেক করে নিই, এবং আমি গতকালকে এটাও বলেছিলাম যে আমরা সাধারণত এই কাজগুলো কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি করে থাকি। আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই সিকোয়েন্সগুলোকে আমরা পাইথন ইউজ করে কিভাবে কাজ করতে পারি। এবং আমি এখানে মেইনলি যে কাজটা করেছি সেটা হলো সিকোয়েন্সগুলোর যে হেডার, আমি একটু দেখাতে পারি হেডারটা। সেই হেডারগুলোর ইনফরমেশনসগুলোকে আমি এমনভাবে সাজাবো যাতে আমার এক্সেশন নাম্বার, ইউনিক আইডেন্টিফায়ার যেটা, সেই আইডেন্টিফায়ারটা থাকবে, তার কান্ট্রি অফ অরিজিন থাকবে, কোন দেশ থেকে এটা আইসোলেট করা হয়েছে, এবং আইসোলেশন ডেটটা থাকবে, ইয়ারটা থাকবে। আমি এখানে পাইথন প্যাকেজটা ইউজ করেছি। আমি খুব ডিটেলে যাচ্ছি না, যারা পাইথন ইউজ করেন তারা এই বিষয়গুলো সম্বন্ধে জানবেন। আমি এইটার খুব ডিটেল বলে কনফিউজ করতে চাচ্ছি না। তো আমি সিম্পলি যে জিনিসটা করেছি সেটা হলো fasta.fa, এই ফাইলটাকে আমি রিড করেছি সিকোয়েন্স হিসেবে, এবং তারপর আমি এখানে সিম্পলি প্রথম 10টা সিকোয়েন্সের হেডার লাইনটা আমরা দেখার চেষ্টা করেছি। আমি একটু এখানে আমার মনে হয় দেখানোটা ভালো হবে। আমি বলেছিলাম যে আমাদের আসলে বায়োইনফরমেটিক্সে কাজ করতে গেলে কিছুটা ইউনিক্স আমাদের জানা থাকতে হয়। তো আমি এখানে একটা কমান্ড, ছোট্ট একটা কমান্ড, গ্রেপ কমান্ড লিখছি, এবং আমি সার্চ করছি সেই লাইনগুলো যে লাইনগুলো শুরু হয় হচ্ছে গ্রেটার দেন সাইন দিয়ে। ফাস্টা ফাইল ফরম্যাটে যখন কোনো লাইন গ্রেটার দেন সাইন দিয়ে শুরু হয়, সেই লাইনটা নর্মালি কোনো একটা সিকোয়েন্সের তথ্যগুলোকে সেখানে রাখে, তার ইনফরমেশন গুলো সেখানে রাখে। তো আমি যদি এই ফাইলটা নেই এবং আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি শুধুমাত্র প্রথম 10টা সিকোয়েন্সের নাম আমি দেখতে চাই। আমি দেখবো যে এখানে সিকোয়েন্সের নামগুলো এখানে আসছে, সিকোয়েন্সগুলো কিন্তু এখানে আসেনি, শুধু তার নামগুলো আসছে। এবং আমরা এখানে দেখছি যে সিকোয়েন্সের এটা হচ্ছে তার আইডেন্টিফায়ার। এখানে বলা হচ্ছে যে এটা কোথা থেকে আসছে, এটা একটা টিস্যু কালচার সেল থেকে আসছে। তার হোস্টটা এখানে কোনো কোনো ক্ষেত্রে বলা আছে হোমোসেপিয়েন্স, তার কান্ট্রি অফ অরিজিনটা এখানে বলা আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তার ইয়ারটা বলা আছে। অনেক ক্ষেত্রে হয়তো ইয়ারটা মিসিং হতে পারে, যেমন এখানে এই স্যাম্পলটার ক্ষেত্রে কোন সালে এটা পাওয়া গেছে সেটা এখানে বলা নেই। তো আমরা দেখছি যে আসলে আমরা যদি অনেকগুলো সিকোয়েন্সকে ডাউনলোড করেছি, আমাদের ইনফরমেশন গুলো সবগুলো সিকোয়েন্সে হয়তো নেই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কান্ট্রি বলা নেই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডেট বলা নেই। তো আমি আসলে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে এই সিকোয়েন্স গুলো থেকে
আমি শুধুমাত্র সেই সিকোয়েন্সগুলোকে সিলেক্ট করব যাদের কান্ট্রি এবং ইয়ার, ডেট অফ আইসোলেশন এটা আছে, এবং পরবর্তীতে আমি এই যে হেডারটা আছে এই হেডারটাকে চেঞ্জ করবো এমন ভাবে যাতে সেখানে শুধুমাত্র তার অ্যাক্সেশন নাম্বার, তার কান্ট্রি এবং তার ইয়ার অফ আইসোলেশন এটা থাকে। তো এই কাজটা আমি প্রোগ্রামিং এর মাধ্যমে করেছি, কারণ হচ্ছে আমি জানি না যে আমার সিকোয়েন্স কতগুলো আছে। আমার যদি 10টা সিকোয়েন্স থাকে তাহলে আমি হয়তো সরাসরি ফাইলটাকে ওপেন করে, আমার মনে হয় আমি একটু ফাইলটা ওপেন করেও দেখাই, তাহলে সবাই বুঝতে পারবে যে ফাইলটা দেখতে কেমন। আমি জাস্ট এটা একটা টেক্সট ফাইলে ওপেন করে দেখাচ্ছি। এটা একটা ফাস্তা ফাইল যেখানে শুরুর লাইনটা হচ্ছে তার হেডার বা আইডেন্টিফায়ার এবং তারপর সিকোয়েন্স, এবং এর পরবর্তীতে আমরা যদি আরেকটু নিচে যাই আমরা দেখব যে এর পরের সিকোয়েন্সের হেডারটা আছে এবং তারপর সিকোয়েন্সটা আছে। তো এরকম অনেকগুলো সিকোয়েন্স এবং তার হেডার একসাথে করা আছে। তো আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এটাকে ক্লিন করতে চাচ্ছিলাম এমন একটা ফাইলে যেখানে সবগুলো সিকোয়েন্স থাকবে এবং তার কান্ট্রি অফ অরিজিন এবং ডেট অফ আইসোলেশন এটা থাকবে। ছোট্ট একটা কোড, যারা প্রোগ্রামিং জানে তারা বুঝতে পারবে এখানে এতটুকু একটা কোড ইউজ করে আমি এই কাজটা করেছি। আমি সিকোয়েন্স গুলাকে রিড করেছি, আমি তার হেডার গুলোকে চেক করেছি, যেই হেডার গুলোতে ইয়ার অফ আইসোলেশন নেই আমি সেগুলোকে বাদ দিয়েছি, যেই হেডার গুলোতে ইয়ার অফ আইসোলেশন আছে আমি সেগুলোর কান্ট্রি অফ অরিজিন, ইয়ার অফ আইসোলেশন এটাকে আলাদা করে তাদেরকে আমি একসাথে করেছি, এবং একসাথে করার সময় আমি তাদের মাঝখানে আন্ডারস্কোর অ্যাড করে দিয়েছি। এবং তারপরে আমি আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমি নতুন একটা ফাইল তৈরি করেছি ওই সিকোয়েন্স গুলো নিয়ে, এবং এর পরবর্তীতে আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে আমি একটা অ্যানোটেশন ফাইল ক্রিয়েট করেছি ওই ইনফরমেশন থেকেই, যেখানে টেবুলার আকারে প্রত্যেকটা সিকোয়েন্সের অ্যাক্সেশন নাম্বার বা তার হেডার, তার কান্ট্রি অফ অরিজিন এবং তার ডেট এগুলো আলাদা আলাদা কলামের মধ্যে করা হয়েছে। আমি পরবর্তীতে আরেকটা সফটওয়্যার ইউজ করব ট্রি ডেটার, সেটার জন্য আমাকে আরেকটা অ্যানোটেশন ফাইল তৈরি করতে হয়েছিল যেখানে তার আইডেন্টিফিকেশন নাম্বারস এবং তার ইয়ার অফ আইসোলেশন এটা ছিল। তো সেটাও আমি এখানে একটা ছোট্ট স্ক্রিপ্ট লিখে আমি করে ফেলেছি। এখন এই জিনিসটা অভিজ্ঞতার ব্যাপার, আমি অনেক দিন থেকে পাইথনে কাজ করছি এবং সিকোয়েন্স ডেটা নিয়ে কাজ করেছি, যে কারণে এইটা লেখাটা আমার জন্য খুব কঠিন হয়নি। নতুন যারা বায়োইনফরমেটিক্সে কাজ করছেন, প্রোগ্রামিং শিখছেন, তারা হয়তো প্র্যাকটিস করে এই বিষয়টা রপ্ত করতে পারবেন। এবং আমি যেটা করেছি সেটা হলো এই চেঞ্জ করে আমি নতুন একটা ফাইলে জিনিসটাকে লিখেছি, যে ফাইলটা হচ্ছে denv3.fasta। তো আমি এখানে দেখব আমার এখানে সেই denv3.fasta এই ফাইলটা এখানে আছে। আমি স্ক্রিপ্ট গুলাকে রান করলাম না, যেহেতু প্রোগ্রামিং যারা অত ভালো জানেন না তাদের জন্য হয়তো বুঝতে একটু কষ্ট হবে, বাট এই স্ক্রিপ্টের মাধ্যমে আমি denv3.fasta এই ফাইলটা পেলাম, যেখানে আমি যদি একটু ওপেন করি তাহলে সবাইকে আমি দেখাতে পারবো, যেখানে আমার ফাইলগুলোর আমার সিকোয়েন্সগুলোর নাম, তার অ্যাক্সেশন নাম্বার, তার কান্ট্রি অফ অরিজিন এবং তার ইয়ার এটা দিয়ে সেপারেট করা আছে, এবং প্রত্যেকটার মাঝখানে আন্ডারস্কোর দিয়ে আমি আলাদা করে দিয়েছি। এখনো পর্যন্ত জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা আমি তাহলে পরের অংশটাতে চলে যাই। তো আমাদের ফাইলটা এখন দেখতে কেমন সেটা আমরা আবার সিভিউতে দেখতে পারি। তো আমরা যদি এখন সিভিউতে যাই আমরা আবার ওপেন করব, তবে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে denv3.fa এই ফাইলটাকে আমি ওপেন করে দেখার চেষ্টা করব। আমি যদি ওপেন করি তাইলে এখন আমি দেখব যে একই রকম ফাইল, এখনো এই ফাইলটা এই সিকোয়েন্স গুলো অ্যালাইন করা হয়নি, কারণ আমরা শেষের দিকে গিয়ে দেখতে পারবো যে ফাইলগুলো আনইভেন তার লেংথ। কিন্তু এই পাশে আমি দেখতে পাচ্ছি যে ফাইলগুলোর যে হেডার গুলো, তার আইডেন্টিফায়ার যেগুলো সেগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন তার এক্সেশন নাম্বার, তার কান্ট্রি অফ অরিজিন এবং তার যে ডেট অফ আইসোলেশন সেটা আছে। আমি বলেছিলাম যে সিকোয়েন্স গুলো যখন আমরা কিউরেট করে ফেলি, যখন আমরা তাদেরকে ক্লিন করে ফেলি, এরপরের কাজটা হয় হচ্ছে অ্যালাইনমেন্ট করা। তো অ্যালাইনমেন্ট করার জন্য আমরা অ্যালাইনমেন্ট প্রোগ্রাম ইউজ করি, সফটওয়্যার ইউজ করি। আমি একটা পার্টিকুলার সফটওয়্যার এখানে ইউজ করবো, যে সফটওয়্যারটার নাম হচ্ছে ম্যাফট। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটার ডিফারেন্ট ভার্সন আছে, এখানে বলা হচ্ছে এটা একটা মাল্টিপল অ্যালাইনমেন্ট প্রোগ্রাম। যদি আমাদের কাছে সিকোয়েন্স থাকে সেটা নিউক্লিওটাইড সিকোয়েন্স হোক অথবা
অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হোক অথবা কোডন সিকোয়েন্স হোক, আমরা তাদেরকে অ্যালাইন করতে পারি বেসড অন হোমোলজি। এবং ওরা যেটা করে সেটা হচ্ছে সিকোয়েন্সের উপর বেস করে একটা পার্টিকুলার অ্যালগোরিদম ইউজ করে ওরা চেষ্টা করে হচ্ছে বেস্ট যে অ্যালাইনমেন্টটা, সেই অ্যালাইনমেন্টটা আমাদেরকে দেওয়ার জন্য। মাফট কিভাবে কাজ করে বা মাফট প্যারামিটার গুলো কিভাবে ইউজ করতে হয় সেটা কাজ করতে করতে বা একটু এই সফটওয়্যার তার টিউটোরিয়াল গুলো পড়ে আসলে শেখা যায়। বাট আমি অত গভীরে না গিয়ে খুব সিম্পল ভাবে অ্যালাইনমেন্টটা তৈরি করার চেষ্টা করব। আমি লিখবো হচ্ছে ম্যাফট প্রোগ্রামটার নাম, তারপর আমি ওকে সিলেক্ট করতে দিব যে ও আসলে কোন অ্যালগোরিদমটা ইউজ করবে, যে কারণে আমি লিখছি ড্যাশ ড্যাশ অটো, এবং তারপর আমি ওর যে ফাইলটার উপর অ্যালাইনমেন্ট করবে সেই ফাইলটার নাম দিচ্ছি denv3.fa। দেন আমি গ্রেটার দেন সাইনটা দিব, তার মানে হচ্ছে আমি এই অ্যালাইনমেন্টটা কোথায় রাইট করতে চাই, কোন ফাইলে সেভ করতে চাই সেটা আমি লিখবো। দেন আমি এখানে আমার যে ফাইলটা আমি ক্রিয়েট করতে চাই, তৈরি করতে চাই, সেই ফাইলটার নাম দিব। সো আমি লিখলাম ম্যাফট প্রোগ্রামটার নাম, আমি ওকে অ্যালাউ করব অ্যালগোরিদমটা চুজ করার জন্য। আমার ইনপুট ফাইল হচ্ছে denv3.fa এবং আমার আউটপুট ফাইলটা হবে হচ্ছে denv3.align। এই নামটা আমি আমার মতো করে যে কোনো ফাইলের নাম দিতে পারি। এই ফাইলটা এমন একটা ফাইল হতে হবে যে ফাইলটা অলরেডি আমার আছে। আমি যদি এখন এন্টার চাপি তাহলে এখন ম্যাফট কাজ করা শুরু করবে। ও ওর মতো করে কাজ করবে, আমাদের অতটা এই মুহূর্তে বোঝাও জরুরি না যে ও কিভাবে কাজগুলো করছে, এবং আউটপুট গুলো আমরা আসলে ওভাবে বুঝতে পারবো না যদি আমাদের ধারণা না থাকে যে ম্যাফট কিভাবে কাজ করে। বাট আমরা একটু ওয়েট যদি করি, আমরা জানি যে আমাদের এখানে অনেকগুলো সিকোয়েন্স ছিল, হান্ড্রেডস অফ সিকোয়েন্স ছিল, বাট আমরা দেখবো যে ও খুব বেশি সময় কিন্তু নিবে না, এখনো কাজ করছে এবং ও প্রোগ্রেসিভলি কাজ করে। ও চেষ্টা করে হচ্ছে অ্যালাইনমেন্টটাকে ইমপ্রুভ করার জন্য। প্রথমে একটা ইনিশিয়াল অ্যালাইনমেন্ট তৈরি করে এবং বারবার করে চেষ্টা করে অ্যালাইনমেন্ট গুলোকে ইমপ্রুভ করার জন্য। এটা কিন্তু হয়ে গেছে এবং আমরা দেখছি যে এখানে ও বলছে যে ও একটা পার্টিকুলার অ্যালগোরিদম ইউজ করেছে যেটা হচ্ছে FFTNS2, বলছে যে এটা খুব ফাস্ট বাট রাফ। এটার মানে হচ্ছে আমরা খুব দ্রুত অ্যালাইনমেন্টটা পাবো। আমরা খুব দ্রুত অ্যালাইনমেন্ট কিন্তু পেয়েছি। আমাদের হোল জিনোম সিকোয়েন্স ছিল ডেঙ্গির, তার মানে অলমোস্ট 10 কিলো বেসিস বা এর থেকে বড় ছিল এবং প্রায় 500টার মতো সিকোয়েন্স খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সে শেষ করে ফেলেছে। আমরা চাইলে আরো অ্যাকুরেট অ্যালাইনমেন্ট তৈরি করতে পারতাম, বাট আমরা সময়ের জন্য আমরা খুব সিম্পল অ্যালাইনমেন্ট তৈরি করার চেষ্টা করলাম। এখন আমরা যদি খেয়াল করে দেখি এখানে আমাদের denv3.aln এই ফাইলটা কিন্তু আমাদের তৈরি হয়েছে এবং আগের মতোই আমরা cview ইউজ করে এই ফাইলটাকে দেখতে পারবো যে ফাইলটা দেখতে কেমন হচ্ছে। আমরা যদি এই ফাইলটাকে ওপেন করি, আমরা এখন দেখতে পাচ্ছি আগের মতো কিন্তু একদম প্রথম পজিশনটাতে আমাদের নিউক্লিওটাইড যেগুলো ছিল, ডিএনএ বেস পেয়ারস গুলো ছিল, সেগুলো নেই। আমরা দেখতে পাচ্ছি কিছু ড্যাশ। যখন অ্যালাইনমেন্ট প্রোগ্রাম গুলো কোন একটা পার্টিকুলার পজিশনে কোন একটা সিকোয়েন্সের জন্য কোনো হোমোলগাস বেস না পায়, সেক্ষেত্রে তারা ধরে নেয় যে এই জায়গাটা হয়তো আইদার একটা ইনসার্শন হয়েছে অথবা একটা ডিলিশন হয়েছে এবং ওরা সিম্পলি সেখানে একটা ড্যাশ বসিয়ে দেয়। ইন্টারেস্টিংলি আমরা দেখছি প্রথম সিকোয়েন্স গুলোর ক্ষেত্রে এই প্রথম 105টা বেস পেয়ার পুরোটাই হচ্ছে খালি, এবং তার কারণটা হচ্ছে একটা সিকোয়েন্সে এমন কিছু আমাদের ডিএনএ এলিমেন্ট চলে আসছে যেটা অন্য কোনো সিকোয়েন্সের সাথে ম্যাচ করছে না। তো অ্যালাইনমেন্ট প্রোগ্রামটা সিম্পলি গ্যাপ দিয়ে দিয়ে ওই অংশটুকুকে ফিল আপ করে ফেলেছে। বাট আমরা যদি আরেকটু সামনের দিকে যেতে থাকি তাহলে আমরা দেখব যে আমরা এখন দেখছি যে এই বেস পেয়ারস গুলো, ডিএনএ রেসিডিউস গুলো, তারা কিন্তু কলাম ওয়াইজ বিভিন্ন ভাবে এটাকে সাজানো হয়েছে এবং আমরা খেয়াল করে দেখবো অ্যালাইনমেন্ট প্রোগ্রামটা যেটা করার চেষ্টা করেছে সেটা হলো একই ক্যারেক্টার গুলোকে একসাথে বসানোর চেষ্টা করেছে। এবং আমি যদি এখানে ক্লিক করি, এখানে তার পজিশনটা বলা হয়েছে যে পজিশনটা হচ্ছে 485 এবং আমরা দেখছি যে এই লাইন বরাবর সবগুলো হচ্ছে টি। তো আমরা ধরে নিতে পারি এই অ্যালাইনমেন্ট থেকে, এটা বলতে পারি যে এই পার্টিকুলার পজিশনটা কোন একটা কমন অ্যানসেস্টর থেকে তারা আসলে ইভলভড হয়েছে, তারা শেয়ার্ড হয়েছে।
আমরা যদি এই জায়গাটা দেখি, আমরা এখানে দেখছি যে এটা একটা সি, কালারটা দেখেও বোঝা যাচ্ছে। তার মানে এই পার্টিকুলার সিকোয়েন্সের জন্য এই পজিশনটাতে একটা টি মিউটেট হয়ে, সাবস্টিটিউট হয়ে একটা সি হয়েছে। আমরা যদি জানি যে আমাদের ডিএনএ এ, টি, সি এবং জি এই 4টা বেস পেয়ার দিয়ে আছে, আমরা দেখতে পারি যে এই পজিশনটাতে আমরা আসলে একটা পয়েন্ট মিউটেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা একটা পয়েন্ট মিউটেশন হতে হবে এমন কোনো কথা নেই। এখানে ইনসার্শন হতে পারে, এখানে ডিলিশন হতে পারে, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো সিকোয়েন্সটা কিন্তু অ্যালাইন্ড হয়ে গেছে। এবং আমরা যদি একদম শেষে যাই, আমরা দেখবো যে প্রত্যেকটা সিকোয়েন্স শেষ পর্যন্ত কিন্তু একই লেন্থে চলে আসছে। এবং আমরা অনেক সময় দেখতে পারি যে নর্মালি সিকোয়েন্সিং এর ক্ষেত্রে শেষের দিকে এবং প্রথম দিকে যে আনট্রান্সলেটেড রিজিয়ন গুলা, ইউটিআর রিজিয়নটা, এটা নর্মালি অনেক সময় দেখা যায় যে খুব বেশি কনজার্ভড থাকে না ইভলিউশনারি। বাট আমরা আশা করতে পারি যে জিনগুলো তারা কনজার্ভলি অ্যালাইনমেন্ট হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি, যেমন এই পজিশনটাতে আমরা দেখছি যে এখানে ডিলিশন হয়েছে মোস্ট অফ দ্য কেসেস। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা ডিলিশন দেখছি হয়তো এক বেস পেয়ারে। বাট আমরা বুঝতে পারলাম যে আমরা যে সিকোয়েন্স গুলো নিয়ে কাজ করছিলাম, সেই সিকোয়েন্স গুলো আমরা অ্যালাইন করতে সক্ষম হলাম, তার হোমোলজিটাকে আমরা এস্টাবলিশ করতে সক্ষম হলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সিকোয়েন্স গুলো যেহেতু আমাদের অ্যালাইনমেন্ট চলে আসছে, আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি জেনারেট করার চেষ্টা করব। বিভিন্ন মেথড ইউজ করে ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা যায়। নেইবার জয়নিং একটা মেথড আছে, পার্সিমনি একটা মেথড আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড একটা মেথড। এই মেথডগুলো আসলে হিস্টোরিক্যালি প্রথম দিকে খুব সিম্পলিস্টিক মডেল ইউজ করে ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা হয়েছে, তখন পার্সিমনি ইউজ করা হতো। এরপরে নেইবার জয়নিং আরেকটু বেটার করার চেষ্টা করা হয়েছে। ম্যাক্সিমাম লাইকলিহুড এটা আরেকটা মেথড যেটা দিয়ে আরো ভালো ট্রি পাওয়া যায়। এখন আমরা বেইজিয়ান মেথড ইউজ করেও আমরা কিন্তু ট্রি তৈরি করছি, যেটা আরো বেটার রেজলিউশন দেয়, আরো বেটার রিলায়েবল ট্রি দেওয়ার চেষ্টা করে। যেহেতু আমাদের কাছে ফুল জিনোম লেংথের 500টার মতো সিকোয়েন্স আছে, খুব সফিস্টিকেটেড কোনো টেকনিক যদি আমরা ইউজ করতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে, কারণ ওরা অনেক অ্যাকুরেট ট্রি বের করার চেষ্টা করবে। আমি একটা ম্যাক্সিমাম লাইকলিহুড বেসড খুব সিম্পল, খুব ফাস্ট একটা অ্যালগোরিদম ইউজ করব, একটা টুল ইউজ করব। ইন্টারেস্টিংলি এই টুলটার নামও হচ্ছে ফাস্ট ট্রি, যেহেতু ও খুব দ্রুত ট্রিটাকে জেনারেট করে। তো আমি টুলটার নাম লিখলাম ফাস্ট ট্রি, এবং তারপর আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার সিকোয়েন্স গুলো হচ্ছে নিউক্লিওটাইড, আমি একটা প্যারামিটার ইউজ করলাম -nt। আমি আবারও বলছি, এই টুলগুলো আসলে প্র্যাকটিস করতে করতে কোন প্যারামিটারটা ইউজ করতে হবে সেই বিষয়গুলো আসলে শেখা যায়। আজকে যেহেতু আমাদের সময়টা খুব স্বল্প, আমি খুব সহজে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। সো আমি -nt দিয়ে বোঝালাম যে আমার অ্যালাইনমেন্টটা হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে তৈরি, এবং তারপর আমি আমার অ্যালাইনমেন্ট ফাইলের নামটা লিখলাম denv3.aln। আবারও আমি আমার সেই গ্রেটার দেন সাইনটা ইউজ করব যাতে ট্রিটা জেনারেট করে কোথায় সে সেভ করবে সেটা আমি বলতে পারি। এবং আমি এখানে ওর নাম দিলাম হচ্ছে denv3.tre, এবং তারপর যদি আমি এন্টার চাপি তাহলে ও এখন ট্রিটা জেনারেট করার চেষ্টা করবে। অ্যালাইনমেন্টটা যত দ্রুত হয়েছে, ট্রি জেনারেশনটা একটু সময় লাগে। আমরা ওই সময়টা এখানে একটু দিব, বা তার আগে আমি একটা জিনিস একটু এখানে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন টুল আমি ইউজ করছি, অ্যালাইনমেন্ট টুল ইউজ করছি, বা বিভিন্ন ফাইলোজেনেটিক মেথড আমি ইউজ করছি, এটা কি একমাত্র ওয়ে অ্যালাইনমেন্ট করার অথবা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করার? না, অনেক রকমের টেকনিক ইউজ করে অনেক রকমের টুল জেনারেট করা হয়েছে, সেটা অ্যালাইনমেন্টের জন্য হোক, সেটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করার জন্য হোক, সেইটা ক্যান্সার বের করার জন্য হোক, মিউটেশন ডিটেক্ট করার জন্য হোক। তো নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন স্পেসিফিক কাজে, রিসার্চে কোন একটা স্পেসিফিক টুল হয়তো ইউজ করা হয়, অথবা কোন একটা টুল হয়তো কোন একটা পার্টিকুলার ডেটা সেটের জন্য বেশি ভালো কাজ করে, এবং এটা কাজ করতে করতে অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা সিলেক্ট করতে পারি যে আমরা কোন টুলটা ইউজ করব। এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যে বিভিন্ন টুল ইউজ করে বেঞ্চমার্কিং করা হয়, সিমুলেট করে ডেটাকে জেনারেট করে ওরা দেখার চেষ্টা করে যে কোন টুলটা আসলে বেটার পারফর্ম করছে। তো সেই পেপারগুলো, সেই পাবলিকেশনস গুলোর উপর ভিত্তি করে আমরা আসলে ডিসাইড করতে পারি যে আমি আসলে কোন টুলটাকে ইউজ করব। তো আমি এই ফাঁকে অন্য একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে
ফাইলোজেনেটিক ট্রি যখন আমি তৈরি করে ফেলবো, আমি ফাইলোজেনেটিক ট্রিটা আসলে দেখতে চাবো, দেখতে কেমন, ভিজুয়ালি দেখতে চাবো। আমরা যদি আমাদের এই ফাইলগুলো দেখি, আমাদের পেপারগুলো যদি দেখি, আমরা এখানে কিন্তু ফাইলোজেনেটিক ট্রি গুলোকে ভিজুয়াল আকারে দেখছি, অ্যাকচুয়ালি ট্রি আকারে দেখছি, এবং আমরা বলতে পারছি যে এই সিকোয়েন্স এবং এই সিকোয়েন্স তারা নিজেদের মধ্যে খুব রিলেটেড, তারা হোমোলজি তাদের মধ্যে আছে, ইভলিউশনের তাদের একটা রিলেশনশিপ আছে। তো ফাইলোজেনেটিক ট্রি দেখার জন্য আসলে সফটওয়্যার কিন্তু আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলোজেনেটিক ট্রিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবং সেখানে ও বলেছে যে কত সময় লেগেছে এবং আরো অন্য তথ্যগুলো দিয়েছে। আমরা যদি আমাদের ডিরেক্টরিটাতে ফেরত যাই, তাহলে আমরা দেখবো যে আমাদের denv3.3 এই ফাইলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এই ফাইলটাকে টেক্সট ফাইল হিসেবে দেখতে পারি, বাট এই ফাইল থেকে আসলে আমরা খুব বেশি ইনফরমেশন পাবো না, এবং এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে বের করা যে ফাইলটা আসলে কি রিপ্রেজেন্ট করে, কারণ এখানে তার এক্সেশন নাম্বারস গুলো আছে এবং এখানে আরো কিছু নাম্বার আছে কোলনের পরে। তো আমরা চেষ্টা করব হচ্ছে একটা ভিউয়ার ইউজ করে, ট্রি ভিউয়ার ইউজ করে এই ফাইলটাকে ভিউ করার জন্য। আমি যে পার্টিকুলার সফটওয়্যারটা ইউজ করব, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ফিগ ট্রি। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো সফটওয়্যার, এবং আমি দেখাবো যে কেন আমি এটাকে পছন্দ করেছি। আমি যদি ফিগ ট্রিটাকে ডাবল ক্লিক করি, ফিগ ট্রিটা লঞ্চ হবে, ওপেন হবে, এবং তারপরে আমরা আমাদের ট্রি ফাইলটাকে সিলেক্ট করতে পারবো এখান থেকে। এটা একটা জাভা বেসড সফটওয়্যার। কালকে আমরা বলছিলাম যে বেশিরভাগ সফটওয়্যারে কিন্তু ভিজুয়াল গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না, কিন্তু যেহেতু এটা একটা ট্রি ভিউয়ার, এটার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আসলে দরকার, সেহেতু ওরা এটা জাভা বেসড একটা করেছে। এটা ইউনিভার্সিটি অফ এডিনবারার গ্রুপ, একটা বিখ্যাত গ্রুপ, অ্যান্ড্রু রামবার্ট ওর গ্রুপ থেকে করা। তো আমরা এখান থেকে ফাইল বলে সিলেক্ট করে ওপেন সিলেক্ট করতে পারি, এবং আমরা এখান থেকে denv3.3 TRE এই ফাইলটা যদি আমরা ওপেন করি, ও আমাকে প্রথমে বলবে যে আমার ইনপুটটার মধ্যে লেবেলিং করা আছে, কারণ আমরা দেখেছি যে ওখানে ব্রাঞ্চ গুলো বলা আছে। আমরা এখানে সিম্পলি যদি ওকে করে দিই, এখানে আমার ট্রিটাকে কিন্তু ভিউ করেছে, বাট ট্রিটা দেখতে খুব সুন্দর না, এটা এখনো পর্যন্ত খুব গোছানো হয়নি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ট্রিটাকে আমরা রুট করতে পারি। নর্মালি ফাইলোজেনেটিক ট্রি জেনারেশন প্রোগ্রামগুলো আনরুটেড ট্রি তৈরি করে, তার মানে ওরা আসলে তার ডিরেকশনটাকে বলে না যে ট্রিটা কোন ডিরেকশনে আসলে যাচ্ছে। খুব সিম্পল ওয়ে অফ রুটিং ট্রি হচ্ছে মিড পয়েন্ট করা, সবচেয়ে লম্বা ব্রাঞ্চকে খুঁজে বের করা এবং তার মাঝখানে ট্রিটাকে হচ্ছে রুট করে দেওয়া। আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা এখন দেখবো যে ট্রিটার শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর একটু আমরা এটাকে সাজাতে পারি, সেটা হচ্ছে আমরা নোড অর্ডারকে ইনক্রিজিং নোড অর্ডারে আমরা এটাকে সাজাতে পারি। সো আমরা এখন দেখতে পারি যে সবচেয়ে বড় নোড যেগুলো সেগুলো শেষের দিকে আছে এবং ছোটগুলো তারপর থেকে আসছে, এবং আমরা এখান থেকে দেখতে পারবো যে এই ট্রিটা ইজ বেটার টু লুক অ্যাট। এটা দেখতে এখন আগের থেকে কিছুটা গোছানো মনে হচ্ছে, বাট স্টিল আমরা কিন্তু এই ট্রিটা থেকে কোনো কিছু আসলে বের করতে পারছি না। বাট আমরা একটা খুব সিম্পল টেস্ট করে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের বাংলাদেশের যে সিকোয়েন্সগুলো সেই সিকোয়েন্সগুলো আছে কিনা। এবং আমি এখানে বাংলাদেশ লেখার সাথে সাথে আমি এখানে দেখতে পারলাম যে কিছু অংশ কিন্তু হাইলাইটেড হয়েছে, বাট যেহেতু এখানে আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে এবং যেহেতু আমি এটা আমার ল্যাপটপে ভিউ করছি, খুব কলাপসড হয়ে যাওয়াতে আমরা ওদেরকে ভালো মতো আলাদা করতে পারছি না। আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে এক্সপান্ড করে দিতে পারি, ফলে আমার জন্য দেখাটা কিছুটা সহজ হবে। আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, আমার দেখার সুবিধার জন্য আমি আরেকটু এক্সপান্ড করতে পারি। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে সিকোয়েন্স গুলো, আমার মাত্র 4টা সিকোয়েন্স এখানে আছে। আমি আবার বলেছি যে এখানে আমরা শুধুমাত্র dengue3 নিয়ে কাজ করছি এবং শুধুমাত্র কিউরেটেড হোল জিনোম সিকোয়েন্স যারা, সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। তো ডেটাবেজে যেহেতু 4টা সিকোয়েন্স ছিল, আমরা 4টা সিকোয়েন্স এখানে দেখতে পাচ্ছি, এবং এই সিকোয়েন্স গুলো আমরা যদি ইয়ার খেয়াল করি, এরা 2002, 2002, 2002, 2002, মানে 4টা সিকোয়েন্সই 2002 থেকে কিন্তু আসছে। আমরা যদি একটু আমাদের এই পুরনো পেপারটাতে ফেরত যাই, সেখানে কিন্তু আমরা দেখব dengue3 এর ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্স গুলো ছিল সেই সিকোয়েন্স গুলো মূলত 2002, 2006, 2007, তার মানে এই সিকোয়েন্স গুলো আসলে কিন্তু পুরনো সিকোয়েন্স।
নতুন সিকোয়েন্স কিন্তু আমরা সেখানে খুব বেশি পাচ্ছি না। তো আমরা যে ট্রিটা জেনারেট করলাম সেই ট্রিটা আসলে কিন্তু আমাদের ওই পেপারে যে ট্রিটা, সেই ট্রিটার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ, যদিও ওদের কাছে অনেক বেশি সিকোয়েন্স ছিল। ওরা শুধুমাত্র এনভেলপ জিন নিয়ে কাজ করেছিল, আমরা ফুল লেংথ জিনোম নিয়ে কাজ করছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানকার যে সিকোয়েন্সগুলো, বাংলাদেশের সিকোয়েন্সগুলো, এর সাথে যে সিকোয়েন্সগুলো খুব ক্লোজলি রিলেটেড, তারা মেইনলি আসছে হলো থাইল্যান্ড এবং হচ্ছে লাওস এবং চায়না থেকে। আমরা যদি এই পার্টিকুলার ব্রাঞ্চটা খেয়াল করি, যে ব্রাঞ্চে আমাদের বাংলাদেশ গুলো আছে, সেখানে আমরা থাইল্যান্ড পাচ্ছি, লাওস পাচ্ছি এবং আমরা চায়না পাচ্ছি। আমি গতকালকে বলেছিলাম যে যেহেতু আমাদের দেশের একটা অনেক বড় বর্ডার আমরা ইন্ডিয়ার সাথে শেয়ার করি, অনেক বেশি চান্সেস আছে যে ইন্ডিয়া থেকে এই সেরোটাইপ গুলো বা বিভিন্ন জেনোটাইপ গুলো কিন্তু আমাদের দেশের ভেতরে আসছে। বাট এই পার্টিকুলার কেসে ডেঙ্গি 3 এর ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করলাম যে আমাদের সিকোয়েন্স গুলো মেইনলি ক্লাস্টার্ড হচ্ছে, ক্লেইড হচ্ছে থাইল্যান্ডের সাথে। আমি যদি পেপারটাতে ফেরত যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি আমাদের বাংলাদেশের যে সিকোয়েন্স গুলো, সেই সিকোয়েন্স গুলো ক্লাস্টার্ড হচ্ছে থাইল্যান্ডের সাথে। আমি জানি না কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরা থাইল্যান্ড, চায়না, তাইওয়ান, ভিয়েতনাম, একটা ইন্ডিয়ান সিকোয়েন্স আমরা এখানে পাচ্ছি, ব্রাজিল আছে, বাট আমরা ব্রাজিল এখানে পাবো না যেহেতু আমি শুধুমাত্র এশিয়ান সিকোয়েন্স গুলোকে সিলেক্ট করেছি। তার মানে আমরা কিন্তু একই রকম ইনফরমেশন ওই পেপারে যেটা দেখিয়েছিল, মোটামুটি কাছাকাছি ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকেও পাচ্ছি। এবং আমরা দেখছি যে ডেঙ্গি 3 যে ভাইরাসটা, এই ভাইরাসটা অনেক বেশি লাইকলি যে এটা আমাদের সাউথ ইস্ট এশিয়া থেকে আমাদের দেশে ইম্পোর্টেড হয়েছে, চায়না থেকে এবং থাইল্যান্ড থেকে বা লাওস থেকে বা ভিয়েতনাম থেকে এটা কিন্তু ইম্পোর্টেড হয়েছে। আচ্ছা, এই ট্রিটা আমরা যখন এক্সপান্ড করলাম তখন আমরা দেখতে পারলাম যে আমাদের বাংলাদেশি সিকোয়েন্সটা কোথায় বা চায়না বা থাইল্যান্ডের সিকোয়েন্স গুলো কোথায়। বাট আমরা যখন পেপারে যাব, পেপারে কিন্তু আমাদের পক্ষে সার্চ করাটা আসলে সম্ভব নয় যখন আমরা একটা ইমেজ তৈরি করতে চাবো। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই স্ট্রেইন নেম গুলো, যারা আইডেন্টিফায়ার গুলা, এদেরকে আমরা কালার করতে পারি বেসড অন দ্য কান্ট্রি। তো সেটা করার জন্য আসলে আমার একটা মেটা ডেটা ফাইল, একটা অ্যানোটেশন ফাইল দরকার হয়। আমি বলেছিলাম যে আমি যে পাইথন স্ক্রিপ্টটা লিখেছিলাম সেখানে আমি একটা ফাইল ক্রিয়েট করেছিলাম মেটা ডেটার জন্য। আমি যদি আবার একটু সেই স্ক্রিপ্টটাতে ফেরত যাই, এখানে আমরা দেখতে পারি যে আমি শুধুমাত্র কান্ট্রি, তার আইডি, তার কান্ট্রি এবং ইয়ার দিয়ে একটা অ্যানোটেশন ফাইল কিন্তু ক্রিয়েট করেছিলাম। আমি দর্শকদের সুবিধার জন্য আমি ফাইলটা একটু টেক্সট ফাইল হিসেবে ওপেন করে দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলোর আইডি আছে, কান্ট্রি আছে, ইয়ার আছে। যেমন এই সিকোয়েন্সটা, এটা থাইল্যান্ড এইখান থেকে, এই কান্ট্রিটা থেকে অরিজিনেটেড হয়েছিল এবং এটা 1998-এ এই সিকোয়েন্সটা কিন্তু আইসোলেট করা হয়েছিল। তো এই ইনফরমেশনসটা আমাদের কাছে আছে। ফিগ ট্রি আমাদেরকে যেটা অ্যালাউ করে সেটা হচ্ছে এই ইনফরমেশনটা ট্রি এর সাথে ইনকর্পোরেট করার সুযোগ করে দেয়। আমরা ফাইলে ক্লিক করে ইম্পোর্ট অ্যানোটেশন এটাতে যদি ক্লিক করি এবং তারপর ওই ফাইলটাকে যদি আমরা সিলেক্ট করি, এই ফাইলটা কিন্তু এখন ইনকর্পোরেটেড হয়ে গেছে অ্যানোটেশন ফাইল হিসেবে। বাট এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমার ফাইলটা দেখার ক্ষেত্রে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই টিপ লেবেলস, এইগুলোকে বলা হয় হচ্ছে ট্রি এর টিপ অথবা লিফ অনেক সময় বলা হয়। তার এটা হচ্ছে লেবেল, তার আইডি, তার কান্ট্রি এবং তার ডেট। সেটার ক্ষেত্রে আমরা ডিসপ্লে করছি হলো নেমস গুলোকে। আমরা চাইলে কান্ট্রিকে শুধুমাত্র ডিসপ্লে করতে পারি। এখন আমরা দেখছি শুধুমাত্র চায়না চলে আসছে, অন্য সবগুলো কিন্তু বাদ পড়ে গেছে। এবং এই ইনফরমেশনটা কিন্তু আমার যে অ্যানোটেশন ফাইল, সেই ফাইলটা থেকে কিন্তু ইম্পোর্ট করা হয়েছে। আমরা চাইলে শুধুমাত্র হচ্ছে তার ইয়ারটাকে দেখতে পারি। এবং এখন আমরা দেখছি শুধুমাত্র কোন বছরে এই ভাইরাসগুলোকে আইসোলেট করা হয়েছিল সেই ইনফরমেশনটা। বাট আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে পুরো নামটাই থাকুক, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে কোন কান্ট্রি থেকে আসছে এবং কোন বছরে এটাকে আইসোলেট করা হয়েছে। বাট আমরা একটা এক্সট্রা কাজ এখানে করতে পারবো, সেটা হচ্ছে আমরা এখন এদেরকে কালার করতে পারবো। এবং কালারের ক্ষেত্রে ওরা আমাকে সব ধরনের অপশনসই দিয়েছে। আমি চাইলে কান্ট্রিকে সিলেক্ট করে দিতে পারি। ফলে যেই জিনিসটা হবে সেটা হলো একই দেশ থেকে আসা
স্ট্রেইনগুলো ভাইরাসগুলো একই কালার দিয়ে রিপ্রেজেন্টেড হবে। এবং আমরা যদি এখানে খেয়াল করে দেখি আমাদের বাংলাদেশি স্ট্রেইনগুলো তারা মোটামুটি একটা মেরুন বা একটু খয়েরি কালারের রিপ্রেজেন্টেড হয়েছে। লাওস একটু গ্রিনিশ কালারে আসছে, চায়না তারাও একটু ডিফারেন্ট কালারে আসছে, এবং এখানে থাইল্যান্ডটাকে আমরা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছি। যেটা অনেক সহজ হয়, আমরা যদি এখন এক্সপান্ড নাও করি তারপরেও কিন্তু আমরা ট্রি থেকে বুঝতে পারবো যে একই কালারগুলো কিন্তু মোটামুটি একই লিনিয়েজ তৈরি করেছে। যেমন এখানে আমরা একসাথে অনেকগুলো একই কালার দেখতে পাচ্ছি, এখানে একসাথে অনেকগুলো একই কালার দেখতে পাচ্ছি, এখানেও একসাথে আমরা অনেকগুলো একই কালার দেখতে পাচ্ছি। ফলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি যে একই দেশে একই সময়ে যে ভাইরাসটা সার্কুলেটেড হয় তারা খুব ক্লোজলি রিলেটেড হয়। ভাইরাসের নেচারটাই এমন, যেহেতু একটা ভাইরাস সে অনেকগুলো কপি তৈরি করে, সেখান থেকে কোনো একটা ভাইরাস আরেকটা হোস্টে জাম্প করে ইনফেকশনের সময়। সো এই একটা পপুলেশনের মধ্যে যে ভাইরাসগুলো, ইনফেক্টেড পপুলেশনের মধ্যে যে ভাইরাসগুলো আমরা পাই তারা রিলেটেড হবে, এটাই আসলে স্বাভাবিক। যদি না অনেকগুলো ডিফারেন্ট জেনোটাইপ অথবা অনেকগুলো ডিফারেন্ট লিনিয়েজ একই সাথে সার্কুলেট হতে থাকে। তো আমরা খুব সহজে কিন্তু আমাদের পেপারটাতে যেই ধরনের ফিগার ছিল, আমি আবার পেপারটাতে ফেরত যাচ্ছি, আমরা কিন্তু সেই ধরনের একটা ফিগার পেয়ে গেলাম। আমরা দেখতে পারলাম যে কিভাবে আমরা এই ধরনের ভিজুয়ালি জিনিসগুলোকে আসলে রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এভাবে না দেখে আমরা অন্যভাবেও দেখতে পারি। আমি প্রথম দিন প্রেজেন্টেশনে কিন্তু এই ধরনের সার্কুলার শেপের একটা ট্রি দেখেছিলাম, যেটাকে রেডিয়াল ট্রি বলে। আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে আমরা আরো ভালো মতো কিন্তু দেখতে পারবো যে কোথায় কি আছে। এবং আমি মূলত যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি স্ট্রেন গুলো কোথায় আছে। তো আমি আবারও যদি বাংলাদেশ দিয়ে সার্চ দেই, আমি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশটা সিলেক্টেড হয়েছে। আমি আরেকটু যদি জুম আউট করি তাহলে আমার বোঝার জন্য সুবিধা হবে। এখানে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে আমার বাংলাদেশি স্ট্রেনগুলো কিন্তু মূলত থাইল্যান্ড, লাওস, চায়না ওদের সাথে কিন্তু ক্লাস্টার্ড হয়েছে। এবং আরো ইন্টারেস্টিংলি আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে থাইল্যান্ডের স্ট্রেনগুলো, আমি আরেকটু জুম আউট যদি করি আরো ভালো মতো দেখার সুবিধার জন্য, আমরা কিন্তু দেখছি যে থাইল্যান্ডের স্ট্রেনগুলো মূলত এই জায়গাতে নিচে অংশগুলোতেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাথে যে স্ট্রেনগুলো আছে তারা হচ্ছে ইন্দোনেশিয়ান অথবা হচ্ছে তাইওয়ানিজ অথবা ক্যাম্বোডিয়া, তার মানে সাউথ ইস্ট এশিয়া, ওরা কিন্তু নিজেরা মোটামুটি আলাদা একটা ক্লাস্টার তৈরি করে ফেলেছে। আমি চাইলে দেখতে পারি যে ইন্ডিয়ান স্ট্রেনগুলো কোথায় আছে। আমি যদি ইন্ডিয়া দেই তাহলে আমরা দেখবো যে ওরা আরেকটা ক্লাস্টার বা আরেকটা লিনিয়েজের মধ্যে আছে, যেটা মোটামুটি বাংলাদেশ থেকে কিন্তু কমপ্লিটলি আলাদা। এবং আমি যদি ইন্ডিয়াকে খেয়াল করে দেখি আমরা দেখবো যে এখানেও থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এরা অনেক বেশি দেখা যাচ্ছে। থাইল্যান্ড কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কান্ট্রি ডেঙ্গি ভাইরাসের ক্ষেত্রে, কারণ থাইল্যান্ডে সবগুলো স্ট্রেন, সবগুলো সেরোটাইপ সার্কুলেটেড হয় এবং অনেক বেশি জেনোটাইপ কিন্তু এখানে সার্কুলেটেড হয়। এবং যে কারণে যখন প্রথমে ডেঙ্গি ভ্যাকসিনটা তৈরি করা হয়েছিল, এটা কিন্তু ওরা আসলে ট্রায়াল বেসিসে থাইল্যান্ডে কিন্তু ওরা ট্রাই করেছিল। এবং থাইল্যান্ডে প্রতি বছরই ডেঙ্গি ইনফেকশন যেটা, এটা খুব ভয়াবহ ইনফেকশন হয়, বিশেষ করে ইয়াং পপুলেশন যারা, বাচ্চাদের মধ্যে। তো আমরা দেখলাম যে খুব সহজে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের ফাইলোজেনেটিক ট্রিটাকে ভিজুয়ালাইজ করতে পারছি এবং এখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা পাচ্ছি যে আমাদের বাংলাদেশি স্ট্রেনগুলো খুবই সিমিলার এবং তারা অনেক বেশি ক্লোজলি রিলেটেড হচ্ছে থাইল্যান্ডের সাথে। আমরা হয়তো বলতে পারি যে এটা কোনো এক সময় 2001-2 এর দিকে থাইল্যান্ড থেকে এই ভাইরাসটা ইম্পোর্টেড হয়েছিল আমাদের দেশে এবং তারপর লোকালি এটা ট্রান্সমিটেড হয়েছে, যেহেতু আমাদের ভেক্টরটা ছিল, আমাদের মসকিটোটা ছিল, আমাদের মশাটা, অ্যাডিস মশাটা ছিল। এবং আরো ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস সিকোয়েন্স গুলো তারা নিজেদের কান্ট্রির সিকোয়েন্স গুলোর সাথেই কিন্তু ক্লোজলি রিলেটেড হয় অথবা তার জিওগ্রাফিক লোকেশনের সাথে কিন্তু ক্লোজলি রিলেটেড হয়। নেক্সট, এটা মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি আরেকটা জিনিস একটু করতে চাবো, সেটা হলো যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা সিকোয়েন্সের ডেট আছে, কোন ইয়ারে, আমি শুধুমাত্র ইয়ারটাই কনসিডার করেছি, কোন ইয়ারে সিকোয়েন্স গুলো আইসোলেট করা হয়েছে, তো আমরা আসলে বের করার চেষ্টা করতে পারি যে কোন সময় থেকে এই ভাইরাস গুলো সার্কুলেট হওয়া শুরু করেছে। এবং যেহেতু আমাদের কাছে একটা এশিয়ান
ডেটা সেট আছে, শুধুমাত্র এশিয়ান সিকোয়েন্স গুলো আছে। আমরা বের করার চেষ্টা করতে পারি যে এশিয়াতে বা সাউথ ইস্ট এশিয়াতে ঠিক কোন বছর থেকে ডেঙ্গিটা আসলে সার্কুলেট হওয়া শুরু করেছে। তবে এখানে আমাদের কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনসটা হলো আমরা শুধুমাত্র আমাদের তথ্যগুলো পাবো আমাদের হাতে যে সিকোয়েন্স গুলো আছে সেই সিকোয়েন্স গুলোর উপর ভিত্তি করে। যদি আমাদের কাছে আরো বেশি সিকোয়েন্স আসে তাহলে হয়তো আমার ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমার কাছে আরো কম সিকোয়েন্স আসে সেক্ষেত্রে হয়তো আমার তথ্য যেটা আমি পাবো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যত বেশি আমাদের কাছে সিকোয়েন্স আসবে তত আমরা অনেক বেশি কনফিডেন্টলি বলতে পারবো যে আমরা অ্যানালাইসিস যেটা করলাম সেটা কতটুকু অ্যাকুরেট। এই কাজটা আমি গতকালকে যে পেপারটা দেখেছিলাম সেই পেপারের একটা আমি বলবো যে একটা রেপ্লিকেশন। এখানে যেমন ওরা দেখানোর চেষ্টা করেছিল যে এই সিকোয়েন্স গুলো ঠিক কোন সালে বাংলাদেশে সার্কুলেট হওয়া শুরু করেছে যদি আমরা এক্স্যাক্টলি না জানি, অথবা আমাদের যদি গ্যাপ থাকে স্যাম্পলিং এর ক্ষেত্রে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে 2009 থেকে 2016-17 পর্যন্ত খুব বেশি ডেঙ্গি রোগও আমরা দেখিনি, যে কারণে আমরা এটাকে স্যাম্পল করিনি। বাট হতে পারে যে আমাদের কিন্তু স্পোরাডিক কেসেস ছিল। তো এই ধরনের ফাইলোজেনেটিক ট্রি ইউজ করে আমরা কিন্তু সেই কাজটা করতে পারি। শুধুমাত্র সিকোয়েন্স ডেটার উপর বেস করে আমরা যদি ফাইলোজেনেটিক ট্রি তৈরি করি তাহলে সেটা একটা নর্মাল ফাইলোজেনেটিক ট্রি। সেখান থেকে আমরা শুধুমাত্র তাদের রিলেটেডনেসটাকে বের করতে পারি, লিনিয়েজটাকে বের করতে পারি। কিন্তু তার সাথে যদি আমরা ইনকর্পোরেট করি ডেটটাকে, তখন এটাকে বলা হয় একটা ডেটেড ফাইলোজেনেটিক ট্রি। একটা ডেটেড ফাইলোজেনেটিক ট্রি থেকে আমরা ওই ইনফরমেশনটা বের করতে পারি যে কোন সালে এই সিকোয়েন্স গুলো কোন একটা পার্টিকুলার লোকালিটিতে বা কোন একটা পার্টিকুলার জিওগ্রাফিক লোকেশনে সার্কুলেটেড হয়েছে। সেটা করার জন্য আমি একটা পার্টিকুলার সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটার নাম হচ্ছে ট্রি ডেটার। আমি জানি না এখানে আমার ট্রি ডেটারটা আছে কিনা। ট্রি ডেটার এটা একটা সফটওয়্যার, এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার এবং এটা মেইনলি একটা আর বেসড সফটওয়্যার। আমরা আর প্রোগ্রামিং এনভায়রনমেন্টে আমরা আমাদের ফাইলোজেনেটিক ট্রিটাকে লোড করে এই প্রোগ্রামটা আমরা রান করতে পারি। বাট ওদের আরেকটা অপশন আছে, যে অপশনে আমরা কমান্ড লাইনেও কিন্তু আমরা এই প্রোগ্রামটা চালাতে পারি। প্রোগ্রামটা যে ইনফরমেশন গুলো চায় সেটা হচ্ছে একটা ট্রি ফাইল চায়। আমাদের একটা ফাইলোজেনেটিক ট্রি লাগবে, আমার একটা অ্যানোটেশন ফাইল লাগবে যেখানে কমা সেপারেটেড ওয়েতে আইডি এবং তার স্যাম্পল টাইমটা বলে দেওয়া আছে। আমাদের একটা জিনিস এখানে এক্সট্রা লাগবে, যেটা হচ্ছে আমাদের যে অ্যালাইনমেন্টটা সেই অ্যালাইনমেন্টের লেন্থ। আমি খুব ছোট্ট একটা কমান্ড ব্যবহার করে অ্যালাইনমেন্টের লেন্থটা এখান থেকে পেয়ে গেছি। এই লাইনে আমি বের করে ফেলেছি যে আমার যে সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা ছিল সেখানে 10,238 এতগুলো বেস পেয়ার ছিল, যেহেতু এটা ফুল লেন্থ। তো এই ইনফরমেশনটাও আমার আসলে লাগবে। এবং ফাইনালি আমাকে বলে দিতে হবে যে আমি যে ডেটেড ট্রিটা সেই ট্রিটার নাম কি দিব। এই প্রোগ্রামটা আমি আগে চালিয়েছিলাম, তো আমি একটু পেছনে ফেরত গিয়ে আমি প্রোগ্রামটা দেখাতে পারি। এটা হচ্ছে আমার ফুল পাথ দিয়ে আমার প্রোগ্রামটার নাম, -t দিয়ে আমি আমার ট্রি ফাইলটাকে দেখিয়েছি, আমি -s দিয়ে একটা অ্যানোটেশন ফাইলকে এখানে লোড করেছি। এই অ্যানোটেশন ফাইলটা একটু ডিফারেন্ট কারণ এখানে আমাদের কোনো কান্ট্রি ইনফরমেশন নেই। আমি ফাইলটা একটু ওপেন করে দেখাই। এখানে শুধুমাত্র তার আইডিটা এবং তারপর কমা সেপারেট করে তার ডেট অফ আইসোলেশনটা দেওয়া আছে। তার মানে এই ফাইলগুলো আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি যাতে এখন আমাকে নতুন করে তৈরি করতে না হয়। -l দিয়ে আমি তার লেংথটাকে দেখিয়েছি এবং -o দিয়ে আমি বলেছি যে আমার যে নতুন ফাইলটা তৈরি হবে ট্রি ফাইল, সেই ট্রি ফাইলটার নাম কি হবে। এবং আমি একই নাম না দিয়ে আমি এখানে _treedata.tree দিয়েছি যাতে আমি বুঝতে পারি যে এটা ট্রি ডেটার প্রোগ্রামটা ইউজ করে তৈরি করা হয়েছে। আমি যদি এখন এন্টার চাপি, সে অনেক কাজ করবে এবং কাজ করে বের করার চেষ্টা করবে ডেটেড ট্রিটা দেখতে কেমন হবে। ট্রি ডেটা প্রোগ্রামটা শুধুমাত্র একটা ডেটেড ট্রি দেয় না, ও আরো দুইটা এস্টিমেশন আমাদেরকে দেয়। একটা এস্টিমেশন হচ্ছে তার ইভলিউশনারি রেটটা কি, সাবস্টিটিউশন রেটটা কি। আরেকটা জিনিস যেটা দেয় সেটা হচ্ছে টাইম টু মোস্ট কমন রিসেন্ট অ্যানসেস্টর। তার মানে এক্স্যাক্টলি কোন বছর থেকে আমার হাতে যে সিকোয়েন্স গুলো আছে সেই সিকোয়েন্স গুলো সার্কুলেট হওয়া শুরু করেছে তার একটা এস্টিমেশন সে দেয়। আমরা যদি এই পেপারটাতে একটু ফেরত যাই, আমরা দেখবো যে ওরা কিন্তু
ওদের পেপারে এই কাজটা করার চেষ্টা করেছে এবং ওরা এখানে যেটা বলেছে, আমি একটু ফেরত যাই রেজাল্টসে, এটাকে বলা হয় মলিকুলার ক্লক অ্যানালাইসিস। যেমন এইটার ক্ষেত্রে পার্টিকুলারলি ডেনভি3 সেরোটাইপের ক্ষেত্রে এবং শুধুমাত্র একটা পার্টিকুলার জেনোটাইপের ক্ষেত্রে ওরা বের করে দেখিয়েছে যে এইটা 2016-র দিকে বাংলাদেশে ইনকর্পোরেটেড হয়েছে, বাংলাদেশে 2016 থেকে সার্কুলেট হওয়া শুরু করেছে বেসড অন দ্য ডেটা দ্যাট উই হ্যাভ। এবং ওরা বের করার চেষ্টা করেছে তার ইভলিউশনারি রেট, যেটা মনে হচ্ছে যে 8 × 10⁻⁴ সাবস্টিটিউশন পার সাইট পার ইয়ার। তো আমরা দেখার চেষ্টা করি যে এই জিনিসটা আমরা এই প্রোগ্রামটা ইউজ করে আসলে পাই কিনা, এবং আমরা যে তথ্যটা পাবো, আমরা যে সাবস্টিটিউশন রেটটা পাবো, সেই রেটটা ডেঙ্গি ভাইরাস নিয়ে যারা কাজ করে এবং আগে পাবলিশ যে ডেটাগুলো আছে তার সাথে আসলে কতটুকু ম্যাচ করে। প্রোগ্রামটা রান করা শেষ করেছে খুবই অল্প সময়ের মধ্যে, এবং ওরা আমাকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে বেসড অন দ্য সিকোয়েন্সেস এবং বেসড অন দ্য ট্রি যেটা আমরা দিয়েছিলাম এবং যে আইসোলেশন রেটগুলো দিয়েছিলাম, তাতে মনে হচ্ছে যে এশিয়াতে ডেঙ্গি ভাইরাস 3 1942 থেকে সার্কুলেট হওয়া শুরু করছে। তার মানে আমরা ডেঙ্গি ভাইরাস যদি চিন্তা করি, 1942 থেকেই কিন্তু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে, এবং তারা হয়তো ওই সময়টাতে জানতো না যে এটা ডেঙ্গি, তারা হয়তো শুধুমাত্র একটা ফিভার হিসেবে চিন্তা করতো। বাট 1942 থেকে কিন্তু আমরা বলতে পারি যে ডেঙ্গি ভাইরাসটা কিন্তু আছে। টাইম টু মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টর এখানে বলছে 76 বছর। তার মানে আমাদের সবচেয়ে নতুন যে সিকোয়েন্সটা আছে যেটা 2019-এর, তার থেকে 76 বছর ফেরত যদি আমরা যাই তাহলে আমরা পাবো কোন সময়টা থেকে এই ভাইরাসটা সার্কুলেট হওয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি 2019 থেকে 76 বাদ দিলে 1942 আসার কথা, এটা এক্স্যাক্টলি সেম। আমরা যদি তার সাবস্টিটিউশন রেট দেখি, আমরা এখানে দেখবো এটা হচ্ছে 0.0008, which is very much similar to 8 × 10⁻⁴। তো আমরা দেখছি যে আমরা খুব কাছাকাছি কিন্তু ইভলিউশনারি রেট পাচ্ছি। এই ইভলিউশনারি রেটটা মেইনলি যে জিনিসটা বলে সেটা হচ্ছে আমাদের ভাইরাসটা প্রতি বছর আমরা যদি কিলো বেস চিন্তা করি, তাহলে 1 কিলো বেসে 0.0008টা মিউটেশন সে ঘটাবে। তার মানে মিউটেশনটার রেটটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, সাবস্টিটিউশন রেটটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এই ছোট্ট একটা প্রোগ্রাম ইউজ করে আমরা কিন্তু একটা এস্টিমেশন পেয়ে গেলাম। আমরা বলতে পারলাম যে এশিয়াতে আমাদের কাছে যে সিকোয়েন্স গুলো আছে তার উপর বেস করে মনে হচ্ছে যে 1940 সালের দিক থেকে ডেঙ্গি ভাইরাস 3টা কিন্তু সার্কুলেটেড হচ্ছে, এবং আমরা এটাও বলতে পারলাম যে এর ইভলিউশনারি রেটটা হচ্ছে 8 × 10⁻⁴ সাবস্টিটিউশনস পার সাইট পার ইয়ার। ওকে, বাট আমরা তো আসলে ট্রিটা দেখতে পাচ্ছি না। তো ট্রিটা আমরা কিভাবে দেখতে পারি? আমরা প্রথমে খেয়াল করে দেখি যে আমাদের এই ফাইলটা তৈরি হয়েছে কিনা। আমরা দেখলাম যে ফাইলটা তৈরি হয়েছে। আবারও আমরা হচ্ছে ফিগ ট্রি সেটাকে ইউজ করতে পারবো। আবারও আমরা ফিগ ট্রিটাকে ওপেন করার চেষ্টা করি। ফিগ ট্রিটাতে আমরা যখন যাচ্ছি আমরা এটাকে ওপেন করতে পারি, এবং এবার আমরা ওপেন করব হচ্ছে ট্রি ডেটার ইউজ করে আমরা যে ট্রিটা জেনারেট করেছি সেই ট্রিটা। এই ট্রিটাকে আর রুট করার দরকার নেই, কারণ আমরা এখানে দেখছি ওরা ফাইলোজেনেটিক ট্রিটাকে কিন্তু রুট করে ফেলেছে। সো আমরা আর নতুন করে রুট করব না। বাট আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওর অ্যানোটেশন ফাইলটা আবার নতুন করে আমরা ইম্পোর্ট করতে পারি যাতে আমাদের কালার করাটা সুবিধা হয়। আমরা অ্যানোটেশন ফাইলটা এখানে ওপেন করলাম। আমরা টিপ লেভেলে গিয়ে আমরা কান্ট্রি ওয়াইজ তাকে আইসোলেশন করলাম। আমরা আবারও দেখছি যে ট্রিটা দেখতে খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা না, ওর কালার গুলো সেম আছে, ওর আইসোলেশন গুলো মোটামুটি ক্লেড গুলো সেম আছে, বাট একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ব্রাঞ্চ গুলো দেখতে এখন ডিফারেন্ট হয়ে গেছে। আমি এটাতে যদি দেখাই হয়তো দেখতে সুবিধা হবে। আমি একটু এক্সপান্ড করে দিই, তাহলে আমাদের পক্ষে বাংলাদেশ খুঁজে বের করে সেখানে দেখাটা সহজ হবে। এখানে আমাদের বাংলাদেশগুলো আছে, বাট এখনো পর্যন্ত কিন্তু আমরা ইয়ার গুলো দেখতে পাচ্ছি না। সেটার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে নোড লেবেল বলে একটা জিনিস আছে, সেখানে গিয়ে আমরা বলে দিব যে তার বয়সগুলোকে তোমরা দেখাও।
তো আমরা যদি এই ফাইলটা এখন খেয়াল করে দেখি, নতুন কিছু ইনফরমেশন এখানে আসছে, এবং এখানে যে নাম্বারগুলো আমরা দেখছি সেই নাম্বারগুলো বোঝাচ্ছে এই পার্টিকুলার ব্রাঞ্চটা আমাদের রিসেন্ট যে সিকোয়েন্স আছে 2019-এর, তার কত বছর আগে থেকে সার্কুলেট হওয়া শুরু করেছে। এবং এই ব্রাঞ্চটা যদি আমরা পার্টিকুলারলি দেখি, যেহেতু এখানে আমাদের বাংলাদেশের সিকোয়েন্সগুলো আছে, আমরা দেখছি যে বাংলাদেশের সিকোয়েন্সটা কিন্তু 2002-এ আইসোলেশন করা হয়েছে। বাট ওর সাথে যদি আমরা থাইল্যান্ড, লাওস এবং চায়নার সিকোয়েন্সগুলোকে খেয়াল করি, আমরা দেখবো যে যেই পার্টিকুলার টাইপ অফ ভাইরাস বাংলাদেশে 2002-তে আমরা পেয়েছিলাম, সেটা আসলে কিন্তু আরো 26 বছর আগে থেকেই সার্কুলেট হওয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি 2019-এর 26 বছর আগে থেকে, সেটা 2002-এর আর একটু কম আগে থেকে সার্কুলেট হওয়া শুরু করেছে। এখান থেকে আমরা আসলে দুইটা জিনিস জানতে পারি। একটা হচ্ছে যে যেই ভাইরাসটা আমরা বাংলাদেশে দেখছি সেটা খুব পুরনো ভাইরাস না, একটা নতুন ভাইরাস। আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে কিন্তু ইভেন ডেঙ্গি ভাইরাস 3 যেটা, সেটাও কিন্তু ইভলভ হয়ে নতুন রূপ নিয়েছে, এবং সেই রূপের কারণে আমরা কিন্তু এই পার্টিকুলার সময়টা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন করে এই ইনফেকশনটা কিছু স্পেসিফিক কান্ট্রিতে সার্কুলেটেড হচ্ছে। আমরা যদি অন্য একটা দেশ দেখতে চাই, যেমন এখানে আমরা থাইল্যান্ড প্রচুর দেখতে পাচ্ছি, আমরা যদি ভিয়েতনাম খেয়াল করে দেখি, আমরা দেখবো যে ভিয়েতনামের সিকোয়েন্স গুলো তারা একসাথে হয়েছে, এবং মোটামুটি 23 বছর আগে, 2019-এ 23 বছর আগে থেকে এই স্ট্রেনটা কিন্তু সার্কুলেটেড হচ্ছিল। আমরা যদি একদম তার রুটে চলে যাই, এই রুটে কিন্তু এসে আমরা দেখব যে 76 বছর আগে, 2019 থেকে 76 বছর আগে, মানে 1942 সালের দিক থেকে এই সিকোয়েন্স গুলো পপুলেশনের মধ্যে কিন্তু সার্কুলেট হওয়া শুরু করেছে। এখন আমরা যদি আরো কিছু সিকোয়েন্স এখানে ইনক্লুড করি, যে সিকোয়েন্স গুলো আরো পুরনো অথবা আরো অনেক বেশি ডাইভার্স, সেক্ষেত্রে হয়তো আমাদের এই ট্রিটার ব্রাঞ্চিং গুলো ডিফারেন্ট হবে, এবং সেক্ষেত্রে আমরা নতুন কিন্তু টাইম টু মোস্ট রিসেন্ট কমন অ্যানসেস্টর কিন্তু আমরা পাবো। ওকে, আজকে আমার যা যা দেখানো ছিল মোটামুটি অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে ফেলেছি। আমি মূলত যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল সিকোয়েন্স ডেটা ইউজ করে সিকোয়েন্স ডেটাগুলোকে কালেক্ট করা, কিউরেট করা, অ্যালাইন করা, ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা, সেই ট্রিটা কিভাবে আমরা ভিউ করতে পারি সেটা দেখা, এবং যদি আমাদের কাছে আইসোলেশন ইয়ার থাকে তাহলে সেটাকে ইউজ করে আমরা বের করতে পারবো কিনা যে ভাইরাসটা কোন রেটে মিউটেশন হচ্ছে, অথবা কোন সময় থেকে এই ভাইরাসটা আমাদের এশিয়াতে সার্কুলেটেড হয়েছিল, সেই ইনফরমেশন গুলোকে বের করার চেষ্টা করা। খুব ইন্টারেস্টিংলি আমি আজকে যে কাজগুলো দেখিয়েছি সেই কাজগুলোই কিন্তু এই পেপারটাতে ইউজ করা হয়েছে। তার মানে একটা সায়েন্টিফিক পেপারের জন্য আমাদের যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো আমরা কিন্তু খুব অল্প টুল ইউজ করে বের করে ফেলতে পারি। বাট আমি যে টুলগুলো ইউজ করেছিলাম এই পেপারটাতে সেই টুলগুলো ইউজ করা হয়নি, একটু ডিফারেন্ট টুল ইউজ করা হয়েছে। যেমন আমি ট্রি ডেটা ইউজ করেছি টাইম ডেটেড ট্রি ইউজ করার জন্য, ওরা ইউজ করেছে হলো বিস্ট। বিস্ট একটা সফটওয়্যার যারা বেইজিয়ান মেথড ইউজ করে ইভলিউশনের অ্যানালাইসিস করে থাকে। ট্রি ডেটার একটা পয়েন্ট এস্টিমেট দেয়, একটা সিঙ্গেল ভ্যালু দেয়। বিস্ট যে কাজটা করে ও অনেকগুলো ট্রি জেনারেট করে আমাদেরকে একটা রেঞ্জ অফ ভ্যালুস দিয়ে থাকে, যেটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এই পার্টিকুলার ক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করি জাস্ট বোঝানোর জন্য। যেখানে ওরা ডেটেড ইনফরমেশন দিয়েছে, যেমন এখানে ওরা কিন্তু বলেছে যে 1959, বাট তার সাথে সাথে ওরা কিন্তু একটা হাইয়েস্ট প্রবাবিলিটি ডেন্সিটি বলে দিয়েছে, যে এটা 1955 থেকে 1965, এই যে কোনো একটা সময়ের মধ্যে হতে পারে। তো বিস্টের সুবিধাটা হচ্ছে যেহেতু ও বেইজিয়ান মেথডটা ইউজ করে, ও একটা প্রবাবিলিস্টিক মডেল ইউজ করে এক্সাক্ট একটা ভ্যালু ইউজ না করে একটা রেঞ্জ অফ ভ্যালুস দিতে পারে, যে কারণে আমাদের জন্য কিন্তু বোঝাটা অনেক বেশি সুবিধা হয়। একই জিনিস কিন্তু ইভলিউশনারি রেটের ক্ষেত্রেও ও কিন্তু একটা রেঞ্জ দিয়েছে। তো আমরা যখন অ্যাকচুয়াল অ্যানালাইসিস করতে যাই তখন আমরা এরকম পয়েন্ট এস্টিমেশন প্রোগ্রাম ইউজ না করে সাধারণত বিস্ট বা এই ধরনের আরো সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করি। কিন্তু বিস্টের সমস্যা হচ্ছে বিস্ট যদি আমরা রান করতে চাই তাহলে অনেক বেশি মেমোরি আমাদের দরকার হবে, এবং নর্মালি এটা 2 দিন 3 দিন বা অনেক ক্ষেত্রে আমার যদি সিকোয়েন্স অনেক বেশি থাকে তাহলে মাস 2-3 মাস ধরে এটা রান করে, যেটা হয়তো আজকে আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা আসলে করতে পারতাম না। সেহেতু আমি ওই টুলগুলোকেই ব্যবহার করেছি যে টুলগুলো খুব অল্প সময়ের মধ্যে আমাকে
আমাকে ডেটাগুলো অ্যানালাইসিস করে দিবে। আমি ফাস্ট ট্রি ইউজ করেছি, কিন্তু আমি যদি একটা পেপারের জন্য বা আমার নিজের অ্যানালাইসিসের জন্য আমি একটা ট্রি জেনারেট করতাম, সেক্ষেত্রে হয়তো আমি ফাস্ট ট্রি ইউজ না করে আমি অন্য একটা ট্রি ইউজ করতাম, আমি হয়তো বিস্ট ইউজ করতাম, অথবা আমি আইকিউ ট্রি বা রাক্সামেল আরো বেটার সফিস্টিকেটেড আমি হয়তো টুল ইউজ করতাম। বাট আশা করি যে আমি মোটামুটি একটা ওভারভিউ আপনাদেরকে দিতে পেরেছি যে কিভাবে আমরা সফটওয়্যার ইউজ করে আমাদের ডেটাগুলোকে কালেক্ট করতে পারি। যেমন আমি এখানে ভাইরাস ভ্যারিয়েশন ডেটাবেস সেটা ইউজ করেছি। আমি দেখিয়েছি যে কিভাবে আমি বিভিন্ন সফটওয়্যার ইউজ করে অ্যানালাইসিস গুলো করতে পারি। আমি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি যে কেন আমাদের প্রোগ্রামিং জানাটা জরুরি, যেহেতু প্রোগ্রামিং ইউজ করে আমরা খুব সহজে একটা ছোট্ট স্ক্রিপ্ট লিখে আমার ডেটাগুলোকে আমরা ক্লিন করতে পারি। এবং আমি এটাও দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা এই ডেটাগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি ডিফারেন্ট সফটওয়্যার টুল ইউজ করার মাধ্যমে। তো আমি এখানে শেষ করছি এবং আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। কোনো কোশ্চেন যদি থাকে আজকের এই সেশনটার উপর, I'd be happy to answer. আমি জানি যে 1 ঘন্টা সময়ের মধ্যে বায়োইনফরমেটিক্স শেখানো এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়, বিশেষ করে একটা পেপারে যে কাজটা করা হয়েছে সেটাকে রেপ্লিকেট করা এটা আরো কঠিন একটা বিষয়। বাট আমি আশা করি যে একটা ফ্লেভার আমি দিতে পেরেছি যে কি ধরনের কাজ করা হয় এবং সেই কাজের স্টেপস গুলো কি, আমরা ডিসিশনস গুলো কিভাবে মেক করছি, সেই বিষয়গুলো হয়তো আমি জানাতে পেরেছি। আর যেহেতু আমি অনেকদিন থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমার পক্ষে 1 ঘন্টার মধ্যে কাজটা করে শেষ করা সম্ভব বা টুলটা সিলেক্ট করা হয়তো সম্ভব, বাট এই জিনিসটা শিখতে আমার হয়তো কয়েক মাস লেগে গেছে। আমার পিএইচডি গবেষণাটার মধ্যে আমার ট্রেনিংটাই কিন্তু এটা ছিল যে আমি কোন টুলটা ইউজ করব, কোন প্যাকেজটা আমি ইউজ করবো, আমি পাইথন কেন ইউজ করছি, এবং ডেটাগুলোকে আমি কিভাবে ইন্টারপ্রেট করতে পারবো। তো আশা করছি যে এই সেশনটার মাধ্যমে আপনারা যারা দেখছেন তারা এনকারেজড ফিল করবেন যে যতটা ভয় মনে হয় বায়োইনফরমেটিক্স, যতটা মনে হয় যে কঠিন, অতটা কঠিন আসলে না। এটা একটা লার্নিং প্রসেস, সময় লাগবে, বাট এটা খুবই খুবই সম্ভব শেখাটা। তো আশা করছি যে গতকালকের এবং আজকের সেশন থেকে আমি অন্তত আপনাদেরকে ওই সাহসটা দিতে পেরেছি এবং ওই এনকারেজমেন্টটা দিতে পেরেছি। অনেক ধন্যবাদ। জি মোকাম ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, যেহেতু মানে পাইথন বা প্রোগ্রামিং নিয়ে আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই বা আমি কোনো মানে জানা বা শেখার সুযোগ হয় নাই, তো আমি যদি ধরেন যে মানে আপনার মানে আমার ইচ্ছা আছে এখন থেকে যদি আমি ট্রাই করতে চাই, তাহলে কোন ম্যাটেরিয়াল বা কোন জিনিসগুলো ইউজ করলে আমি মানে একটা বেসিক ধারণা পাবো বা ইউজ মানে আমার পক্ষে শেখাটা খুব ইজি হবে। অন্যান্য যেহেতু আমার মানে আমার টোটাল ব্যাকগ্রাউন্ড বায়োলজিক্যাল, সো মানে প্রোগ্রামিং বা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স বেসিক নলেজ আছে, বাট নট লাইক যে কোনো অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, সো এখানে দুইটা জিনিস আমি একটু বলি। একটা জিনিস হচ্ছে কোনো কিছু শেখার জন্য সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে শেখার আগ্রহ এবং শেখা শুরু করা। তার মানে আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। আমি হাইলি রেকমেন্ড করবো পাইথন, কারণ পাইথনটা শেখাটা সহজ, এটা অনেক সহজ। অনেকে সি প্লাস প্লাস জাভা এগুলো শিখতে চায়, বাট আমি বলবো যে পার্ল অনেক ইউজ করতে একটা সময় মানুষ, বিশেষ করে বায়োলজিস্টরা বায়োইনফরমেটিক্সেও কিন্তু পার্ল ইউজ করতে অনেক বেশি, বাট এখন শিফট হয়ে পাইথনে চলে আসছে। দ্বিতীয় হচ্ছে এখন অনেক ফ্রি অনলাইন বেসড ট্রেনিং সেশন আছে প্রোগ্রামিং শেখার জন্য। যেমন পাইথনের জন্য আমি একটা বলবো, সেটা হচ্ছে ডেটা ক্যাম্প। আমি একটু এখানে দেখানোর, আচ্ছা আমি এখন আর দেখাচ্ছি না, বাট আমি ওটা আপনাদেরকে বলছি। ডেটা ক্যাম্পে ওরা কিন্তু খুব বেসিক প্রোগ্রামিং শেখায়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটার জন্য আপনাকে কোনো কিছু ইনস্টল করতে হবে না। ওদের গ্রাফিক্যাল ওয়েব বেসড ইন্টারফেস আছে, সেখানে ওরা একটা টিউটোরিয়াল দিবে এবং টিউটোরিয়ালের পর ওরা কিছু প্রবলেম দিবে, আপনি সেখানে প্রোগ্রামিং লিখে লিখে দেখতে পারবেন যে আপনার প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে কিনা, প্রবলেম সলভিং এর মাধ্যমে। আর এর ক্ষেত্রেও সেম, আরও আপনি এভাবে শিখতে পারবেন। আর যেহেতু একটা স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ, আপনি আরও শিখতে পারবেন। তো আমি মনে করি যে বায়োইনফরমেটিক্স শেখার জন্য 3টা জিনিস অবশ্যই আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে শেখার। 1 নম্বর হচ্ছে কমান্ড লাইন ইউজ করে প্রোগ্রাম রান করা। আজকে আমি কিন্তু প্রোগ্রামগুলো রান করলাম কমান্ড লাইন ইউজ করে। আমি চাইলে এগুলো অনলাইনে করতে পারতাম, কিন্তু আমার 500টা সিকোয়েন্স ফুল লেংথের আমি হয়তো 1 মিনিটের মধ্যে রান করে ফেলছি।
আমি যদি এটা অনলাইনে করতে যেতাম তাহলে আমাকে অনলাইনে সাবমিট করতে হতো, আমাকে অপেক্ষা করতে হতো ওর কিউ কখন শেষ হবে, তারপর হচ্ছে আমাকে রেজাল্ট দিত। এবং আমার যদি হাই স্পিড ইন্টারনেট না থাকে অনেক সময় কিন্তু আমি বিগ ডেটা গুলো আসলে ওইভাবে অনলাইন বেসড সফটওয়্যার ইউজ করে হয়তো করতেও পারবো না। সো আমাকে শিখতে হবে কিভাবে আমি কমান্ড লাইন ইউজ করতে পারি, এবং খুব বেসিক কিছু কমান্ড, এটা হয়তো 2 দিনের একটা কোর্স করলেই কিন্তু শেখা হয়ে যায়, এবং তারপর প্র্যাকটিসের মাধ্যমে এটা আরো বেশি আয়ত্ত করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি পাইথন বারবার করেই বলছি। তৃতীয় হচ্ছে আর। আমরা বায়োলজিক্যাল ডেটা ইদানিং আমরা অনেক বেশি বিগ ডেটা নিয়ে কাজ করছি, সেটা সিকোয়েন্স ডেটা হোক, সেটা জিনোমিক ডেটা হোক, সেটা ট্রান্সক্রিপ্টোমিক ডেটা হোক, আমাদের অবশ্যই ডেটাগুলোকে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্সটাকে কিন্তু অ্যানালাইসিস করতে হয়, এবং সেটার জন্য আর জানাটা জরুরি। এবং এটাও খুব কঠিন তা না, অনেক অনলাইন কোর্সের মাধ্যমে করা যায়। প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন কিন্তু বায়োইনফরমেটিক্স কোর্সগুলো রান করে, সেটা প্রোগ্রামিং এর হোক, সেটা আর এর ক্ষেত্রে হোক, ইউনিক্স এর ক্ষেত্রেই হোক। আমি অবশ্য প্রত্যেকটা ইউনিভার্সিটি বলতে আমি আসলে বাইরে ইউনিভার্সিটি গুলোর কথা বলছি, বাংলাদেশেও আমি মনে করি যে এই জিনিসগুলো আসলে থাকা উচিত, এবং অনেকেই হয়তো এগুলো নিয়ে ভাবছেন। এবং তারপর হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা করা। আমি যদি 2 দিনের একটা কোর্স করি আমি হয়তো শিখবো, বাট 1 মাস পরে কিন্তু আমি সেই জিনিসগুলো ভুলে যাব, এবং আমার আসলে কিন্তু ওই সম্বন্ধে আর কোনো ধারণা তখন আর থাকবে না। বাট আমি যদি শেখার পাশাপাশি ছোট্ট একটা ডেটা সেট নিয়ে, কোন একটা পেপার নিয়ে আমি চেষ্টা করি যে ওরা কি কাজ করেছে আমি সেই কাজটা একটু রেপ্লিকেট করার চেষ্টা করি, আমি নিজে একটু চেষ্টা করি যে আমি একই রকম ডেটা পাচ্ছি কিনা, সেক্ষেত্রে কিন্তু আমার নিজের প্রয়োজনে আমি কিন্তু তখন প্রোগ্রামিংটা অ্যাপ্লাই করব। এবং প্রোগ্রামিং জিনিসটা এমন, এটা একটা এমন স্কিল যেটা আপনি যত বেশি করবেন তত কিন্তু ওই বিষয়ে আপনার দক্ষতাটা তৈরি হবে। তো আমি বলবো যে আপনি যদি শিখতে চান, আপনি প্রথমে দেখেন আপনার ইউনিভার্সিটিতে বায়োইনফরমেটিক্স এর কোর্সগুলো আছে কিনা, থাকলে আপনি সেগুলোকে এনরোল করেন। বাইরের ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্প করে এবং খুব এনকারেজ করে। তো আপনি সেগুলো চেষ্টা করেন, অথবা পাশাপাশি আপনি অনলাইন বেস, যেমন আমি ডেটা ক্যাম্পের কথা বললাম, আর এর ক্ষেত্রে এই ধরনের অনেক কোর্স আছে, আপনি সেগুলো করে নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করতে পারেন। এটা সবার জন্যই আমার পরামর্শ থাকবে এবং আমার অনুরোধও থাকবে। থ্যাংক ইউ। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার লাইন খুবই সমস্যা হচ্ছে, আমি একটু পর সব আমি ইন্টারাপ্টেড। আমার মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সন্দেহ। এখন পাচ্ছি আমরা। নাফিস কিছু বলছিলেন? একটু সমস্যা হচ্ছে। আর কারণ কোনো কোয়েশ্চেন আছে তারিক বা নাফিজের? জি, আমরা অনেক সময় বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে লিনাক্স এর অ্যাপ্লাইটা শুনতে পাই। তো সেক্ষেত্রে কি লিনাক্স ইউজ করা বেটার হবে নাকি ইউনিক্স ইউজ করা বেটার হবে? লিনাক্স কিন্তু লিনাক্স জিনিসটা একদমই নতুন আমাদের কাছে। আচ্ছা, আমি একটু বলি, লিনাক্স এবং ইউনিক্স কিন্তু আসলে অনেকটা একই জিনিস। ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্মটা যেটা প্রথম দিকে তৈরি হয়েছিল, তার উপর বেস করে ইউনিক্স প্ল্যাটফর্মটা ইউজ করেই কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছে। এবং এখন লিনাক্সের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন রেড হ্যাট বলি বা অন্য কোনো ভার্সন যদি আমরা চিন্তা করি, ওরা কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেস ওদের আছে, অপারেটিং সিস্টেমস গুলো আছে, এবং একটু সময় দিলে কিন্তু কমান্ড লাইনে কাজ করা এটা কিন্তু সম্ভব। আরেকটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে উইন্ডোজ 10 থেকে খুব সম্ভবত ওরা কিন্তু লিনাক্সের যে কমান্ড প্রম্পটটা, সেই টার্মিনাল যেটা, সেটাকে কিন্তু ওরা ইনক্লুড করেছে। সো অনেকে আমরা হয়তো আগে লিনাক্স ইনস্টল করে আমাদের কাজ করতে হতো, এখন তাও দরকার নেই। আমরা যদি উইন্ডোজ 10 ইউজ করি, আমরা কিন্তু লিনাক্সের যে কার্নেলটা, যে কমান্ড প্রম্পটটা, ওই কমান্ড প্রম্পটটা কিন্তু ইনস্টল করে, অথবা এটা হয়তো অলরেডি হয়তো ইনস্টল করা থাকে, আমি ঠিক শিওর না, আমরা এই সমস্ত কাজগুলো কিন্তু এখন উইন্ডোজ মেশিনেও করতে পারবো। ম্যাক কম্পিউটার গুলোতে অলরেডি ওদের ইউনিক্স যে কমান্ড প্রম্পটটা, টার্মিনালটা, সেটা অলরেডি ইনক্লুডেড থাকে। বাট আমি বলবো যে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, জানাটা কিভাবে কমান্ড প্রম্পট ইউজ করে কমান্ড লিখে কিভাবে কাজ করা যায়। থ্যাংক ইউ। তারিকের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তেমন কোনো কোশ্চেন নেই, বাট যেটা আমরা বেসিক্যালি এখানে শিখতাম যে
যেমন আজকে ভাইয়া যেমন করলো কমান্ড লাইন ইউজ করে অ্যাকচুয়ালি কাজগুলো করলো, বাট এখানে আমরা অ্যাকচুয়ালি শিখি যে মেগা ইউজ করে আমরা ফালাজারি কনসেপ্ট করি অ্যাকচুয়ালি বেসিক্যালি মেগা ইউজ করে করা যায়, হ্যাঁ। হ্যাঁ। তো বাট আজকে নতুন যে জিনিসগুলো দেখলাম যে কমান্ড লাইন ইউজ করে অ্যাকচুয়ালি ট্রিগুলো গঠন করা সম্ভব। মেগাটা হচ্ছে মেগা বোধহয় সুধীর কুমার ওনার এটা তৈরি করা। তো মেগাটা হচ্ছে একটা আমি বলবো যে সিকোয়েন্স ইভলিউশনারি স্টাডি করার জন্য একটা প্যাকেজ, সেখানে অনেকগুলো ডিফারেন্ট প্রোগ্রাম একটা প্যাকেজের আন্ডারে কিন্তু আছে। আমি মেগা কখনো ইউজ করিনি, তার কারণটা হচ্ছে কমান্ড লাইন ইউজ করার কারণে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমি আমার পছন্দ মতো টুলগুলোকে ইনস্টল করে আমি আমার পছন্দ মতো টুলগুলোকে ইউজ করতে পারছি। বাট হ্যাঁ, মেগা ইউজ করা সম্ভব। এবং আমি গতকালকে বলছিলাম যে গ্যালাক্সি প্ল্যাটফর্মটি ইউজ করে কিন্তু আমরা গ্রাফিক্যালি এই অ্যানালাইসিস গুলো করতে পারি। ঠিক আছে, যেটা দেখলাম হ্যাঁ অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে জানতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমি ডাটা ক্যাম থেকে পাইথন কিছু শিখতেছি, লাস্ট মান্থ থেকে আমি কিছু শুরু করছি ডাটা ক্যাম থেকে অ্যাকচুয়ালি ভালো একটা অ্যাকচুয়ালি মানে ইজিলি করা যায় অ্যাকচুয়ালি। তো ওটাই আমি চেষ্টা করতেছি পাইথন শেখার জন্য অ্যাকচুয়ালি, দেন বাকি আস্তে আস্তে সব ট্রাই করবো। কোর্সেরা থেকে কিছু কোর্স আমি অ্যাকচুয়ালি নিজের ইয়াতেই করতেছি, কোর্সেরা থেকে কিছু কোর্স আছে, কোর্সেরা অ্যাকচুয়ালি বায়োইনফরমেটিক্স এর উপরে কোর্সগুলো খুব ভালো অ্যাকচুয়ালি, আমি 2টার মতো শেষ করেছি। তো আমি ফ্রি টাইম গুলোতেই চেষ্টা করতেছি যে টুকটাক কিছু একটা শেখার জন্য। যেহেতু অ্যাকচুয়ালি ওয়েট ল্যাবের পাশাপাশি ড্রাই ল্যাবে কিছু কাজও অবশ্যই জানতে হবে, ভালো একটা পাবলিকেশনস বা ভালো একটা কাজ রিপ্রেজেন্ট করতে চাই অ্যাকচুয়ালি। তো আসলে আজকে সেশন তো আমার কাছে বেটার মনে হয়েছে, অনেক কিছুই জানা শেখা হয়েছে, সেটার জন্য আপনাকে ভাই অনেক ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি একটা জিনিস একটু বলি এখানে, খুব কুইকলি বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। আমরা কিন্তু এখন বলতে পারবো না যে আমি বাংলাদেশে বসে আছি বলে অনেক কিছু শিখতে পারছি না, কারণ তারিক যেটা বললো কোর্সেরার মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ যে ইউনিভার্সিটি গুলো সেই ইউনিভার্সিটি কোর্সগুলো কিন্তু আমরা দেখতে পারি। ইউটিউবে অনেক ভালো ভালো ইউনিভার্সিটির ভালো ভালো লেকচার গুলো কিন্তু সরাসরি রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেওয়া আছে। তো এখন আসলে আমরা অজুহাত দেওয়ার আর সুযোগ নেই। একটা অজুহাত আছে যে আমাদের হয়তো হাই স্পিড ইন্টারনেট সবসময় আমরা পাই না বা এক্সপেন্সিভ, সেটা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, বাট ওইটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে বিশ্বের সমস্ত তথ্য এখন কিন্তু আমাদের হাতের কাছে চলে আসছে। তো আমরা যারা আগ্রহী, আমরা একটু সময় দিলে আমরা আসলে শিখতে পারবো। তবে শেখার পাশাপাশি এটাকে আমাদের প্র্যাকটিসও করতে হবে, না হলে যেটা হয় যে এই জ্ঞানটা আমরা যদি অ্যাপ্লাই না করি তাহলে আমরা আসলে পরবর্তীতে ভুলে যাই। তো আমাদের আসলে কোনো একটা ছোট একটা প্রবলেম নিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করলে দেখা যাবে যে এই বিষয়গুলো আমরা অনেক আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারছি। আমার আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যারা বেগিনার পাইথন শিখলাম, শেখার পরে অ্যাপ্লাই করার জন্য বললেন যে পেপারের মেথড গুলো দেখতে এবং সেগুলো অ্যাপ্লাই করতে। তো পেপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অ্যাডভান্স লেভেলের কিছু সফটওয়্যারের কাজ থাকে, যেমন আপনি ওই টির ক্ষেত্রে লিস্টের কথা বললেন, তো আপনি এখানে দেখালেন ফার্স্ট ট্রিটা, তো সেটা কিভাবে বুঝবো যেহেতু বেগিনার হিসেবে? এই জন্যই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় যখন আমি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, আমি একটা পার্টিকুলার অ্যালাইনমেন্ট প্রোগ্রাম ইউজ করলাম, বাট আমরা যদি অনলাইনে সার্চ দেই পাবলিকেশনস গুলো, আমরা দেখবো যে অনেক রিভিউ পেপার আছে, বেঞ্চমার্কিং পেপার আছে, যারা বিভিন্ন টুলগুলো ইউজ করে টেস্ট করেছে এবং তারা তাদের পরামর্শগুলো কিন্তু দিয়েছে। তারা বলেছে যে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে যেমন আগে ক্লাস্টাল খুব পরিচিত ছিল এবং এখনো বায়োলজিস্টরা ক্লাস্টাল বলে একটা অ্যালাইনমেন্ট প্রোগ্রাম আছে খুব ইউজ করে, কিন্তু আমরা জানি যে ক্লাস্টাল অত ভালো অ্যালাইনমেন্ট প্রোগ্রাম না, এর থেকে ম্যাথ অনেক ভালো অ্যালাইনমেন্ট দেয়। তো এই জিনিসটা আমরা জানলাম কিভাবে? এটা জানলাম কারণ হচ্ছে কোনো একজন রিসার্চার উনি বিভিন্ন সফটওয়্যার গুলো একসাথে করে একটা ডেটা সেটের উপর অ্যাপ্লাই করে দেখিয়েছেন যে কোনটা বেটার পারফর্ম করে। তো সেটা হয়তো একটা পেপার পরে আমরা জানতে পারবো না, কিন্তু অনেকগুলো পেপার পড়লে আমরা দেখবো যে তারা ঘুরে ফিরে হয়তো বিস্ট ইউজ করছে বা অন্য কোনো একটা টুল ইউজ করছে, এবং অনেক ক্ষেত্রে ওই পেপার গুলো থেকে আমরা ইনফরমেশন গুলো পাবো। আরেকটা জিনিস আমি একটু বলিনি, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাচ্ছে, বাট কোন সফটওয়্যার ইউজ করা হচ্ছে তার উপর বেস করে কিন্তু আমাদের অ্যানালাইসিস রেজাল্টটা ডিফারেন্ট হতে পারে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু পরবর্তীতে এসে রিসার্চাররা দেখান যে আমরা যে তথ্যটা 10 বছর আগে পেয়েছিলাম সেই তথ্যটা আসলে পুরোপুরি সঠিক ছিল না, কারণ তখনকার যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা অতটা সফিস্টিকেটেড ছিল না, অতটা অ্যাকুরেট ছিল না। রিসেন্ট কোন একটা সফটওয়্যার ইউজ করলে হয়তো আমরা আরো অ্যাকুরেট তথ্য আমরা কিন্তু পেতে পারি। তো এই বিষয়টা আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
আমরা কোন টুলটা ইউজ করছি। যেমন আমি ফার্স্ট্রি ইউজ করেছি, আমি হয়তো একটা পেপারে কাজ করার সময় ফার্স্ট্রি ইউজ করব না, কারণ হচ্ছে ও খুব দ্রুত আমাকে একটা ট্রি দিচ্ছে, বাট খুব অ্যাকুরেট দিচ্ছে কিনা সেটা কিন্তু আমি নিশ্চিত হতে পারছি না। তো এই বিষয়গুলো আমাদের আসলে একটু খেয়াল রাখতে হবে। বাট এই মুহূর্তে স্টুডেন্ট হিসেবে হয়তো এই সিদ্ধান্তগুলো নেওয়াটা কঠিন, বাট আপনি যখন গবেষণা করবেন বা ওই বিষয়টা নিয়ে আপনি যখন দীর্ঘ সময় ব্যয় করবেন, তখন আস্তে আস্তে এই সিদ্ধান্তগুলো নেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ। তো খালি লোডিং হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, তো আমি অনেকক্ষণ হয়ে গেছে, আমি থ্যাঙ্কস জানাতে চাই। দ্রুত কথা বলছি কারণ লোডিং হবে আবার যে কোনো সময়। তো আমি সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই। এরকম সুন্দর একটা সেশন মোকাররমকে প্রথমত থ্যাঙ্কস জানাই যে অ্যারেঞ্জ করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার অডিয়েন্সদেরকে আশা করছি যারা সাথে ছিলেন শুরু থেকে আমি একটু জাস্ট খালি করবো, প্রচার করবো। নেক্সট উইকে শুক্রবারে আমাদের সাথে যুক্ত হচ্ছে সেকেন্ড, একটু সময় লাগবে হয়তো। ওকে, তো ডক্টর সেজুতি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি ওনার রিসার্চ অভিজ্ঞতা প্লাস ক্যারিয়ার সবকিছু নিয়ে গল্প করবেন আমাদের সঙ্গে। যারা অলরেডি পোস্টটা দেখেছেন আশা করছি যুক্ত হবেন, যারা এখন দেখলেন ওয়েল টাইম স্লট বুক মানে ফ্রি রাখতে পারেন এই সেশনটা অ্যাটেন্ড করার জন্য, আশা করছি উপকৃত হবেন। কারণ আমরা যদি ইয়াং রিসার্চার চিন্তা করি, উনি আমাদের জন্য একটা মডেল যে আসলে কিভাবে আমরা লিডারশিপ বা সায়েন্সের লিডারশিপটাকে আমরা ঠিক করতে পারি বা এটার জন্য কি কি স্টেপ আছে, আমরা পরবর্তী শুক্রবারে সেটা নিয়ে আলোচনা করবো। সো আজকের জন্য যারা শুরু থেকে আছেন এতক্ষণ পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের গেস্টদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি মোকাররম হোসেনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী সেশনে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।